একসময় আমি ঘুম থেকে আমি একটু যখন জাগনা হয়ে আস্তে আস্তে তখন আমি দেখি যে আমাকে কে যেন জড়ায় ধরে ঘুমিয়ে আছে। তো তখন আমি বুঝতে পারি না যে একটা ছেলে আর একটা মেয়ে তো বুঝে যায় এমনিতেই। তখন আমি করি কি বুদ্ধি করে চুলে হাত দিই, চুলে হাত দিয়া বুঝতে পারি যে সুমন ভাইয়া হতে পারে। তখন আমি তাড়াতাড়ি লাইট জ্বালে আমি দেখি যে সুমন ভাইয়া। তখন আমি বলি যে ভাইয়া আপনি এটা কি হচ্ছেটা কি এটা? আপনাকে আমি তো ভাইয়ের মতো জানি, আর চিলেচিলি করতেছে দেখা কাঁথা দিয়ে আমার মুখে চাপ দিয়া ধরে রাখে। এইবার বল কি করবি? আমি যেটা চাচ্ছি সেটা কি সহজ ভাবে আমাকে দিবি, নাকি তোকে একদম মাইরা ফেলে একদম তোকে মাটির নিচে পুঁতে ফেলবো? আমার সঙ্গে কে রয়েছে আজকে তার জীবনের গল্প নিয়ে, আমরা চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম আখি। আখি, আপনার সম্পর্কে যদি একটু বলতেন যে আপনার বয়সটা কত, আপনি কোথায় জন্মেছেন, এখন ঢাকায় কোথায় থাকেন, একটু জাস্ট ধারণা যদি আমাদেরকে দিতেন। আমার বয়স হচ্ছে 26 বছর। 26 বছর? জি, চাঁদপুর আমার জেলা। চাঁদপুর। আর ঢাকায় বর্তমানে কোথায় আছেন? যাত্রাবাড়ি। ঠিক আছে, আমরা আপনার জীবনের গল্প শুরু করছি। আপনি কোথা থেকে শুরু করবেন? ছোটবেলা আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। কেন চলে যায় সেটা আসলে বলতে পারবো না, আমি শিওর। কয় ভাই ছিলেন আপনারা? আমরা 2 বোন 1 ভাই ছিলাম। আচ্ছা, বাবা কি করতেন এই সময়? বাবাকে কখনো দেখিনি। কখনো আপনি দেখেননি? না, আমার 12 বছর বয়সের পরে দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুনি। আমি যখন আমার মাকে সবসময় জিজ্ঞেস করতাম যে মা আমাদের আব্বা কই থাকে, সবসময় বলতে চাইতো আব্বা অনেক ছোটবেলায় রাজশাহী চলে গেছে, ওইখানেই থাকে। তো এটাই জানতাম। আমার বড় বোন ছিল আমাদের সংসারে বড়, আমাদের সংসারের জন্য অনেক কষ্ট করছে, মানে সেই কাজ টাজ করতো, আমাদের সংসারটা ওই চালাইতো। এক সময় বোন যখন বড় হলো আমার মা অনেকে বিয়ে দিয়ে দেয়। বড় বোন যিনি আপনাদের সংসারটা চালিয়েছে, তাই তো? চালিয়েছে। কি করে সংসার চালাতো? মানুষের বাড়িতে কাজ টাজ করতো মানুষের কোন বাড়িতে কাজ রকমে। করতো। মা কি করতো? মাও কাজ করতো, মানুষের বাড়িতে কাজ করতো। জি। ভাই কজন ছিল বললেন? ভাই উনি কি একবারে ছোট ছিল? আমার বড়, বাট উনি একটু সহজ সরল টাইপের। উনি কাজকর্ম করতো না? দায়িত্বশীল না। আচ্ছা ঠিক আছে, তারপর আমার মা সবসময় এক বাড়িতে কাজ করতে যাইতো। তো ওই বাড়িতে আমরা খুব ছোট ছিলাম, তো আমরা বাড়িতে বসে হয়তো মানুষ মারবে ইয়া করবে, এই জন্য মা আমাদেরকে নিয়ে যেত সাথে করে। যাদের কাজ করতো তারা খুব রাগ করতো, আপনি নিয়ে আসেন কেন, আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে আপনারা আইসেন না। ঠিক আছে, বাচ্চাদেরকে রেখে আসবো। তো আমি তো এটা চিনতাম যেহেতু আমাদের পাশে ছিল। তো একদিন আমি গেছি খাওয়ার সময়, খাইতে দিল, খাইছি। তো পরের দিন আমি আবার গেছি সে একই সময়। তো ওই দিন উনি একটু রাগ করলো, আড়ালে গিয়ে একটা ধমক দিল। রাগ করে আমি চুপচাপ এক জায়গায় বসে থাকি, ওনার ধমক খেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দুষ্টুমি করবো না, চুপচাপ মায়ের কাছে এক জায়গায় বসে থাকি। মাঝে সময় আবার ওই মহিলা আমাকে একটু কাজের কথা বলতো, যে এই কাজটা করে আনতো, ওই কাজটা করে আনতো। তখন আপনার বয়স কত? খুব ছোট ছিলাম। খুবই ছোট, মানে আপনার জানা মতো আপনি খুবই ছোট। জি। একদিন ওনার একজন যা আসছিল, জি। উনি আমাকে বলতেছে যে এই পিচ্ছি কিছু ধোয়া পালা দিল যেগুলো একটু ধুয়ে আনতো। তারপর আমি ধুতে গেছি। এখন উনি আমাকে ধোয়া পালা ধুয়ে দেখে খুব পছন্দ হয়েছে। তখন আমাকে মহিলা আগে একটু পটালো, বলে এই পিচ্ছি তুই তো এখানে থাইকা বাপ মায়ের কাছে খুব কষ্ট পাচ্ছিস, তার মানে জামা কাপড় ঠিক মতো পাচ্ছিস না, খেতে পাচ্ছিস না, আমার সাথে চলে যাবি। পটানোর পর আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, বড় লোকের বাসায় থাকবো, ভালো ভালো খাইতে পাবো, জামা কাপড় পাবো। তো মা আমাকে দিতে চায় নাই, যে এত ছোট মেয়ে কাজ করতে পারবে না, দুষ্টুমি করবে। তখন আমি মায়ের সাথে কানাকাটি লাগালাম যে না আমি যাবো। কোথায় ছিল ওনার বাড়ি? হাজীগঞ্জ। হাজীগঞ্জ। হ্যাঁ, দেখা গেলো ওইখানে গিয়াও থাকি। তো ওইখানে হয়েছে কি, আমি গ্যাসের চুলার জীবনে কোনোদিন দেখি নাই। আমি ওনাকে ভাবি ডাকতাম। তখন আমি ভাবিকে বলে যে ভাবি এটা কি? বলে এটা গ্যাসের চুলা। তাই আমি বলি এ মা, চুলা তো লাকি দেয় কোন দিক দিয়া? তখন বলে আর বোকা, এটা গ্যাসের চুলের এমনি ম্যাচ দিয়ে আগুন ধরালে এটা ধরে, ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতেছে। তো আমি বলি এ মা, এটা তো ফুল, এটা তো খেলার জিনিস, সেটা দিয়ে আমি ভাইয়া ভাইয়া খেলতেছি। আর আমাকে বকা দিল। তখন আমি খুব ছোট ছিলাম, কাজ করার মতো তেমন কোনো ইয়া হয় নাই। তো এরকম ভাবে ওইখান থেকে আমি বাড়িতে চলে যাই। আর তখন আমি একটু বড় হলাম, তখন মা আমাকে বলে কি বাড়িতে থেকে কি করবি, শুধু শুধু দুষ্টুমি করিস। তো আমাদের বাড়ির আমার এক ফুফু দুঃসম্পর্কে, ফুফুরা ঢাকায় থাকে, ওনারা অনেক বড় লোক। আমার মার কাছ থেকে বললাম, আমাকে বললো যে ঠিক আছে আপনার মেয়েটাকে আমাদের কাছে দিয়ে দেন, টুকিটাকি কাজ যা পারে মেয়েটা করবে, আমাদের কাছে থাকবে, বড় হলে আমরা যখন বিয়ে টিয়ে দিব তখন আমরা একটু সাহায্য করব। তখন মা রাজি হয়। তো দেখা গেল কি ওইখানে আপনি গেলেন, আপনার সেই সময় বয়স কত? 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর। তার মানে আপনি সেই সময়টাতে লেখাপড়া করতেন না? না। স্কুলেও যেতেন না? না। সামর্থ্য ছিল না আপনার বাবা মার নাকি? ছিল না। তার মানে মা যতটুকু পরের বাড়িতে কাজ করে আনতো আর বড় বোন যতটুকু কাজ করে আনতো, ওটা দিয়ে আপনাদের পুরো সবার সংসার চলতো। কয়জনের পরিবার ছিলেন আপনারা? আমরা তো 2 বোন 1 ভাই আর আমার মা। তার মানে সব মিলিয়ে 4 জন। এই 2 জন বাসায় কাজ করে করে পুরো সংসারটা চালাতো। আপনারা কেউ পড়াশোনা করতে পারতেন না, এবং আপনাকেও বাধ্য হয়ে আরেকজনের বাড়িতে কাজের মেয়ে হিসেবে যেতে হচ্ছে।
গল্পের অনেক বড় একটা প্ল্যাটফর্ম ক্লিয়ার হয়ে গেছে আজকে প্রিয় শ্রোতা। অনুষ্ঠানের শুরুতেই আজকে যে মানুষটির জীবনের গল্প এখানে আমরা তুলে ধরছি, তিনি এই সমাজের লাখ লাখ মানুষের মধ্যে এক বাক্যে এক নামে পরিচিত, যেটা রেডিওতে শুনতে, অন্তত আমার কণ্ঠে শুনতে আপনার খারাপ লাগবে, কিন্তু আপনি বাসা বাড়িতে তাকে এই নামেই চিনে থাকেন। তিনি হচ্ছেন কাজের বুয়া। অনেকেই বুয়া বলে ডাকেন, অনেকে বেটি বলে ডাকে, অনেকেই হয়তো অন্যভাবে ডাকে, ছেড়ি বলে ডাকে, অনেক ধরনের ডাক আছে এদের নিয়ে। কিন্তু যে মানুষটি আজকে এখানে জীবনের গল্প বলতে এসছে, আপনার দৃষ্টিকোণ থেকে সে এইরকম একজন মানুষ। আমরা তাকে তার কর্ম পরিচয় দিয়ে হয়তোবা কাজের বুয়া বলছি। কি তার জীবনের গল্প সেটা আমরা একের পর এক আজকে এখানে আবিষ্কার করব, এবং আশা করছি যারা শুনবেন তাদের অন্তরকে ধাক্কা তো দেবেই দেবে, পুরো সমাজটাকেই অনেকখানি ধাক্কা দেবে। আমরা আপনার কাছে ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই আমাদের আখিকে যে কোনো সময় দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমরা ওর ছবি দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, তারপর যখন ওই বাড়িতে কাজ করতে দিল, তখন দেখা গেছে আমার ফুফু আমার সাথে অনেকটা ইয়া করতো। আপন ফুপু নাকি? তার মানে উনি যিনি আপনাকে কাজের জন্য নিয়ে গেল, হ্যাঁ, সম্পর্কে ফুপু হতো? সম্পর্কে ফুফু হতো। আচ্ছা। কাজ করতে পারতাম না তো ঠিক মতো, খুব ছোট ছিলাম। দেখা গেছে কাজের ভুল হইলে আমাকে খুব মারতো ধরে। দেখা গেছে আমাকে চাল বাঁচতে দিচ্ছে, চালে যদি একটু মানে যে কালো চালগুলা থাকতো, একটা চাল থাকলে একটা থাপ্পড় খাইতে দিত। মাঝে মাঝে আবার দেখা যেত খাওয়ায়ও খুব কষ্ট দিত। এরপর হইলো কি, একদিন আমি সারাদিন কাজ করছি, রাতের বেলায় কাজটা শেষ করে ঘুমিয়েছিলাম রান্নাঘরে। এরপরে আমার ফুফু করলো কি, তারা কোন এক সময় উঠছে, উঠা ভাতটা খাইয়া তারা নিজেরা ঘুমিয়ে গেছে। আমাকে আর ডাকেও নাই, খাওয়াও দেয় নাই। তো পরের দিন সকালবেলায় ফুফু করলো কি, ডাক্তারের কাছে চলে গেল। আর আমি তো সারা রাত না খেয়েছিলাম। এরপর সকালবেলা প্রায় বেলা 12টা বাজে গেছে। তখন তো আমার খুব খিদে লাগছে। আমি করছি কি, রুমে গিয়ে ওনাদের বিস্কুটের পটে থেকে চুরি করে একটা বিস্কুট এনে খাইছি। তখন বিস্কুটটা খাওয়া শেষ না হইতে হইতেই ফুফু চলে আসছে। চলে এসে পরে আমাকে দেখলো, কি তোর এত বড় সাহস, চুরি করে খাচ্ছিস, বেয়াদব মেয়ে, মানে খুব বকা টকা দিল। ফুফাতো ভাই ছিল একজন, নামটা আমি বলছি না। সেই ফুফাতো ভাইকে দিয়ে আমাকে এমন মারা মারছে ভাইয়া, ওই যে বেতের ব্যাট যেগুলা, তখন আমার খালি পিঠে পুরা দাগ হয়ে গেছে। তারপর একদিন ওনার একটা ফুফাতো বোন আসলো, নামটা ওনার বলছি না। আগে আমি ছোটবেলায় তো মানে কোনো হদিস বদিস ছিল না, তো জামা পরলে জামা চেন আটকেতাম না পিছন দিয়া। তারপর উনি আমাকে বলে যে, এই আক্কু, কিরে তুই জামার চেন আটকাস না কেন? এভাবে বলতো, আখি নাম না বলে বলতো আক্কু। হ্যাঁ বলতো, তুই জামার চেন আটকাস না কেন? পিঠে যে ব্যথা, এটার বলি না। আমি বলি কি, এমনিতেই চেন লাগু পাই না। বলে ঠিক আছে আমার কাছে, আমি আটকে দিই। জামার চেনটা আটকাতে গিয়া উনি আমার পিঠে এমনি করে হাত দিল। আমি তখন বুঝতে পারি যে আমার পিঠে যে আমাকে মারছে। এরপর আমাকে বলে যে, কিরে তোর পিঠে গুলা কিসের দাগ? কাইন্দে দিচ্ছি, মানে চোখের পানি পড়তেছে, কিছু বলি না। তখন বড় বোন ছিল একটা আপা, ওই আপাকে জিজ্ঞেস করে যে, কিরে আখির পিঠে এগুলা কিসের দাগ? বলে তারাই জিজ্ঞেস করেন, চুরি করে খাইলে তো শাস্তি পাইতেই হবে। কিরে তুই কি চুরি করে খাইছস? তখন আমি বললাম আড়ালে গিয়ে। বলে কি, একটা বিস্কুট খাওয়ার জন্য তোকে এভাবে মারলো? মারতে পারে স্বাভাবিক, তাই বলে এইভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই কাজের জন্য তোকে এভাবে মারবে। আরেকদিন হলো কি, একদিন আমাকে ভাত রান্না করতে দিচ্ছে। আমি করছি কি, ভাত বসেছি, তখন ভাতটা একটু কম সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার কারণে আমি ভাতে মার গেল ফেলছি। এখন আমাকে বকা দিতেছে, বলে এত বড় হয়েছিস, এখনো ভাতের মারটা ঠিক মতো গালতে পারস না, কি কাজ করছ আজকে, এতদিন ধরে কাজ করস তুই? এটা বলে 2-3টা থাপ্পড় মারলো। তখন আমি করছি একটা ঝাড়ি মেরে, বলে চাপা আমাকে কিভাবে মাইরেন না তো, এটা ঠিক করতেছি তো। এটা আমি একটু ঝাড়ি মেরে কেন বললাম? আমাকে ওই ভাইয়া খুব মারে আইসা। তখন মারলে আবার জোরে জোরে কান্না করা যাবে না, চারপাশের মানুষ না শুনে, সেজন্য। তো আমি করছি কি, এক দেয়ালের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কান্না করতেছি। তারপর আমাকে জিদ করে অনেকবার বলছে যে, এই থাম, চিল্লাবি না, চুপ, একদম চুপ। কি আমাকে করে কি, অনেক জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারলে আমি কপালে একটু ব্যথা পাই। তখন আমি চোখের পানি মুছতেছি আর কাঁদতেছি। যে তখন ওনাদের আবার কারখানা ছিল, কারখানায় অনেকগুলো ছেলে কাজ করতো। সবগুলো ছেলে আমার দিকে মানে হা করে তাকিয়ে রয়েছে, কিছু বলে না। তখন আমি বলি, দুধ ছেলেগুলো আমার দিকে ভেবে কেন তাকিয়ে রয়েছে, ঠিক আছে আমি এখান থেকে চলে যাই। এটা বলেই আমি নিচের দিকে তাকাইয়া চলে যাচ্ছি। তখন আমি বুকের দিকে তাকিয়ে দেখি, মানে এমনি এমনি মুছছি তো, চোখের পানিগুলো আমার বুক পুরো ভাইসা গেছে, মানে রক্তে, কপাল ফাইটা যে রক্ত করছে। আমি তো রক্ত দেখে মানে খুব ভয় পাইছি, আরো জোরে চিল্লে চিল্লে কাঁদতেছি। এরপর সে ভাইয়াটা আমাকে করলো কি, সবার সামনে থেকে টান দিয়া তার রুমে নিয়ে যায়, রুমে গিয়ে দরজা আটকে দেয়। তারপর আমি আরো জোরে চিল্লে কাঁদতেছি। তারপর তাকের উপর একটা ছুরি আসছিল, আমাকে বলে, এই একদম চিল্লাবি না, তাহলে তোর পেটে দেখলাম ছুরি ঢুকে দিবি, একদম মারা ফেলবো। মানে খুব ভয় দেখাচ্ছে। আমি মানে কান্নাগুলো হজম করতে খুব কষ্ট হইতো, মানে আমার এত টর্চারিং করতো।
তো একবার হয় কি, আমার একজন কাকা সৌদি আরবে থাকতো, ওখান থেকে আসছে। কাকা তো নিজের ভাইয়ের বেটি, আমাকে দেখে ওনার কেমন আপন জানি- কাকা? হ্যাঁ, আমার আপন কাকা। ফুফকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে, বলে আপনি মেয়েটাকে চিনেন না? বলে আপনার কাছে দেখে কেমন লাগে? না দাঁড়া, যেটা হচ্ছে যে ফুপু তো আপনার আপন ফুপু ছিল না, না, ফুপু সম্পর্কে ফুপু ছিল। তা আমার তো কাকা, আপন কাকা ছিল। ওই ফুফুর বোনকে আমার আপন কাকা বিয়ে করছে, ওই হিসাবে ওকে, আচ্ছা ঠিক আছে, এক ধরনের সম্পর্ক আছে। হ্যাঁ, আচ্ছা। তারপর? এই মেয়েটাকে দেখে কেমন জানি মায়া মায়া লাগে, কেমন জানি লাগে, মানে খুব মায়া লাগছে মেয়েটার জন্য। বলে আপনি মেয়েটাকে চিনেন না? বলে কোত্থেকে চিনবো? বলে ও তো আপনার মতিন ভাইয়ের মেয়ে। আপনার বাবার নাম ছিল মতিন? আমার বাবার নাম ছিল মতিন। ওকে। কি বলেন, ও আমার বড় ভাইয়ের মেয়ে? বলে এই জন্যই তো মেয়েটার মুখের দিকে তাকাইলে এত মায়া লাগে। তারপর কাকা আমাকে একদম কোলে নিল, খুব আদর করলো। কাকা আমাকে খুব আদর যত্ন করতো এখানে যতদিন ছিল। তো একদিন আমাকে করে কি, কাকা আমাকে আদর করে আমার গলায় বিদেশ থেকে জানছে ছোট একটা চিকন একটা চেইন আমার গলায় দিয়ে দেয়। বলে ঠিক আছে, আজ থেকে এটা তোর। তো এটা আমার গলায় কতদিন ছিল। তো ফুফু আমাকে বলতো কি, এই তুই এইটা গলে দিয়ে রাখছস, তুই যে দোকানপাটে যাস, যদি কেউ কোনো ছিনতাইকারীটা তোকে দুই গালে দুই চরমাইরা টান দিয়া চেনটা নিয়ে যায়, এগুলো বলে আমাকে ভয় দেখাইতো। তো চেনটা খুলে আমার কাছে দিয়ে দে, আমি রাখি। তারপরে বাড়িতে যখন যাবি, গেলে যাওয়ার সময় আমি তোকে এটা দিয়ে দিব। বাড়ি যাওয়ার প্রসঙ্গ যেহেতু চলে আসলাম, একটু জানতে চাই কতদিন আপনি ওখানে ছিলেন? ওখানে অনেক বছর ছিলাম। ফার্স্ট বাড়ি গেলেন কবে? ওখানে আসার পরে কয় মাস পরে? 2-3 বছর পরে পরে বাড়িতে যেত, ঠিক মতো যাইতো না বাড়িতে। ওইখানে ও তাদের গেলে আপনাকে নিয়ে যেত, এর আগে আপনার যাওয়ার কোনো পারমিশন ছিল না? আপনার মা কবে কবে দেখা করতে যেত, কতদিন পর পর? যাইতো না, মার যাইতো সাথে না? দেখা হইতো না। প্রথম কবে গিয়েছিলেন বাড়ি ওখানে আসার পরে? প্রায় 2 বছর পরে যাওয়া হয়েছে। প্রায় 2 বছর পরে, তার মানে 2 বছরের মধ্যে ঘটনাগুলো ঘটছে যেগুলো আপনি বলছেন। ওকে, শুনি তারপর। ফুফা আমাকে বলতেছে যে চেনটা আমার কাছে খুলে দিয়ে দে, পাইতে যাওয়ার সময় নিয়ে যাবি। তারপরে দিয়ে দিলাম। কয়েকদিন পরে ফুফা আমাকে একদিন রুমে ডাক দিয়ে নিয়ে বলে যে, আখি তো তুই যদি আমার কাছে সব সময় থাকস, তুই যখন বড় হবি তখন তোকে বিয়ের সময় আমরা অনেক সাহায্য করব, টাকা টুকা দিব, আর তোকে আমি অনেক স্বর্ণের চেন, তারপর চুরি টুরি এগুলো হাবি চাবি বানিয়ে দিব। ওকে। আর তোর কাকা তোর যে চেনটা দিছে, ওই চেনটা তোর কাকি নিয়ে গেছে। তখন আমি খুব মন খারাপ করি যে স্বর্ণের চেনটা আমাকে কাকা দিল ভালোবেসে, কাকে নিয়ে গেল। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপর বলে যে বাড়িতে গেলে তোকে আবার দিবে পরে, এটা Okay. বলছে। তারপরে একবার বাড়িতে গেলাম, কি মা আমাকে জিজ্ঞেস করে, আখি তোরে নাকি তোর কাকা একটা চেন দিছিল, চেনটা কই রে? তখন আমি বলে যে মা এটা ফুফু না আমার এইভাবে এগুলো বললা খুইলা নিয়ে গেছে। পরে এই চেনটা নিয়ে তাদের সাথে অনেকটা মানে কথা কাটাকাটি হয়, আমি আর ওখানে যাই না। ওকে। তা মাকে বলতাম যে মা এরকম তারা আমার সাথে টর্চারিং করে, তারা আমাকে খুব মারে। জি। তখন মা বলতো কি বাড়িতে থেকে কি করবি, মার কাছে যদি থাকতি তো আমি কি তোরে গিয়ে মাঝে সময় মারতাম না? মা এগুলা বলতো, এগুলো বলে ঠেলে ঠেলে আমার খালি আবার পাঠাইতো, যাইতে হইতো বাধ্যমূলক, কি করব। এই যে আপনার 7 বছর বয়স, সেই সময়টাতে আপনি কোন ধরনের খেলাধুলা বা কোনো কিছু এগুলোর সঙ্গে কি কোনো জড়িত ছিলেন? লাইক থাকে না এই সময়টাতে খেলাধুলার সাথে থাকে, হ্যাঁ? না, ওইখানে কারোর সাথে মিশতে দিত না। আপনার যখন হাতে কাজ থাকতো না তখন আপনি কি করতেন? অবসর কখনো পাইতে হইতো না, দেখা যাচ্ছে একটু অবসর যখন আপনার একটু পাইতাম, ডেইলি রুটিনটা একটু শুনি। আপনি ঘুম থেকে ওঠার পরে কিভাবে কিভাবে কাজ করতেন, কতক্ষণ কাজ করতেন, তারপরে কখন ঘুমোতে যেতেন, একটু জাস্ট একটু বলবেন? ভাইয়া তাদের বাসায় অনেক মানুষ ছিল, কারখানায় কত মানুষ কাজ করতো, তারপর তাদের বাসায় মেহমান ছিল বেশি, এতগুলো মানুষের রান্না করতো জানেন। তারা করতো কি, হলুদ মরিচ আছে না, এগুলো বাইটা খাইতো, এগুলা আমার বাড়তে হইতো। তখন করতো কি, ভোর রাতে আমাকে ঘুম থেকে উঠে দিত, আর কতগুলা মরিচ আইনা দিত, বলতো এগুলা বাড়তে হবে। তো দেখা গেছে মাঝে সময় যে 2-1টা বিচি থাকতো না, হা করে খাওয়াই দিত, বলতো এগুলো তোকে খাইতে হবে, বাড়তে পারছ না কেন। দেখা গেছে অবসর সময় থাকলে চাইল বাঁচতে দিত, অবসর কখনো থাকতে দিত না। রাতে কয়টায় ঘুমোতে যেতেন? দেখা গেছে কারখানায় প্রতিদিন 10 জন 11 জন 12 জন এরকম ভাবে হইতো। এতগুলো মানুষের ধোয়া পালা কি কম ছিল? এগুলা তো ধুইয়া আমার ঘুমে দিত, প্রায় রাত্রে 1টাও বাজতো, আবার দেরি হলে আবার মারতো। একদিন এক হাউজের পাশে বসে বসে আমি ধোয়াপালা করতেছি, তো হাউজের ভিতরে মাগুর মাছ আছে না, মাগুর মাছ জিয়ে রাখছে। তো আমি করছি কি, ঘুমে ঝুটে ঝুটতে সে হাউজের ভিতরে পড়ে যাই, চিৎকার করি, চিৎকার করলে ফুফু এসে আমাকে এমন মারে, বসে বসে ঘুমাইতেছিস, কাজ করতেছিস না ঠিক মতো, এত রাতে এতগুলো মানুষ কেন উঠতে হইলো তোর জন্য। পরে একটা ফুফাতো ভাই ছিল বড় ভাই বলে কি, তোদের কোনো বিবেক বিবেচনা নাই, এই মেয়েটাকে এতগুলা ধোয়া পালা তোরা একসাথে দিছিস ধুইতে, তোরা কারে কেউ একটু সাহায্য করতে পারলি না? মেয়েটা এখন পড়ে গেছে ঘুমের ভিতরে, হাউসের ভিতরে, তার ভিতরে তোরা এমন করছিস কেন, মেয়েটার সাথে মারছিস কেন এভাবে? কেউ কি আদর করতো ওই ফ্যামিলিতে? আদর কেউ করতো না, তবে ওই বড় ভাই যিনি ছিল উনি কখনো মারতো না। ওই পরিবারে কি কোনো ছোট ছেলে মেয়ে ছিল আপনার বয়সী? না, ছিল না। না। আপনার বয়স তখন 7 বছর। 7 বছর 8 বছর। আচ্ছা, এবং বাড়ি আসলে মা বলতো যে আমিও তো মারধর করবো, কি করবি, যা ওখানে চলে যা। তারপরে ওখান থেকে আবার ওখানে চলে যেতাম। যাইতে হইতো। ওকে প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি সিনপসিস সারাংশ আবিষ্কার করে ফেলেছি জীবনের গল্পের আজকে,
কিন্তু প্রশ্ন হচ্ছে এই গল্পটা রাত 2টো পর্যন্ত যাবে এবং এই গল্পের যে বাঁক, সে বাঁক কাউকে কাউকে আজকে চাবুকাহাত করবে বিবেকের জায়গাটাতে। আমরা এরকম খবর হরহামেশাই পত্রপত্রিকায় দেখে থাকি, রেডিও টেলিভিশনে দেখে থাকি, শুনে থাকি। কাজের মেয়ের ছবি দেখেছি এবং কাজের মেয়ের ছবি দেখার পর আমরা আটকে উঠেছি যে এই মানুষটাকে এতদিন ধরে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, এটা কি আদৌ একজন মানুষের পক্ষে সম্ভব? যিনি নির্যাতন করছেন তিনি হয়তোবা কোনো সুশীল সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বউ, কিংবা বড় কোনো পুলিশ কর্মকর্তার ওয়াইফ, কিংবা সরকারি পদস্থ উচ্চ কর্মকর্তার একজন স্ত্রী, কিংবা তিনি নিজে। আমি যাদের কথা বলছি আসলে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আসলে সবাই যেরকম করেন তা কিন্তু না, বাট যারা করেন তাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার টোটালি আনএক্সপেক্টেবল। কিন্তু প্রশ্ন হচ্ছে কি ধরনের ব্যবহার হয়, কতটুকু নির্যাতনের শিকার হয় এই বাসাতে যারা কাজ করেন, কাজের মেয়েরা। অত শুধুমাত্র শুরু করেছে, শেষটা কোথায় গিয়ে থাকে আপনি একটু কান পাতলেই, রাত 2টো পর্যন্ত আমাদের সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। ওকে আখি, তারপরে ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে বাড়িতে কয়েকদিন থাকছি। তখন আমার বাড়িতে যারা আমার সমান যারা আছে তারা সবাই স্কুলে পড়াশোনা করতেছে, আমার দেখে খুব ভালো লাগতেছে। তখন আমারও ইচ্ছা হলো যে আমিও স্কুলে ভর্তি হই, আমার পড়ালেখা করতে খুব ইচ্ছা করে। মাকে বলে যে মা আমি স্কুলে পড়তে ভালো লাগতেছে, আমি স্কুলে যাবো, আমার স্কুলে ভর্তি করে দেন। আচ্ছা ঠিক আছে যাবি, এটা বলে মা আর বেশি একটা করে না। আমি করি আমার একটা কাজিন আছে, ওই বোনের সাথে স্কুলে যাই। স্কুলে গেলে একদিন আমি স্যারের সাথে কথা বলে, প্রাইমারি স্কুল তো ওই সময়টা তেমন ছিল, 5 টাকা 10 টাকা দিলে স্কুলে ভর্তি করে নিত। তো আমি করছি কি, আমার মায়ের ঘর থেকে একদিন 10 টাকা নিয়ে স্কুলে ভর্তি হয়ে গেছি। তো আমি স্কুলে আসা যাওয়া করছি। চুরি করে? হ্যাঁ চুরি করে। আচ্ছা, মার কাছ থেকে চুরি করে নিয়ে আপনি নিজে স্কুলে ভর্তি হয়ে গেলেন? স্কুলে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, এটা কি প্রাইমারি স্কুল ছিল? প্রাইমারি স্কুল ছিল। ওকে। 1 মাসের মতো গেছি। তারপরে একদিন আমার মা স্কুলে আমার জন্য একটা মেয়েকে পাঠায়, বলে আখি তোর মাই বলছে তাড়াতাড়ি এখনো কি জন্য বাড়িতে এসে বসে রয়েছে, তোদের মেহমান আসছে, তাড়াতাড়ি তোকে বাড়িতে যেতে হবে। স্যার কাছ থেকে বইলা ছুটি নিয়ে তাড়াতাড়ি আমি বাড়িতে চলে আসছি। চলে এসে দেখি যে আমাদের ঘরে একজন লোক বসে আছে, উনি আমাকে কোনো এক জায়গায় মানে কাজে দেওয়ার জন্য আর কি বলতেছে। তখন আমার এত খারাপ লাগে যে আমি স্কুলে পড়তেছি, আর আমার এত শখ ছিল আমি অন্তত ক্লাস 5 পর্যন্ত পড়বো, তারপরে না হয় না হলো। তারপরে মা বললো কি মেয়েরা পড়ালেখা করে কি করে, বিয়ে দিয়ে দিমু, পরের বাড়িতে চলে যাবো, এই হাড়ি পাতিল লেট পাতিলে মাছ ধইব, আর ছেলেদেরকে যদি কষ্ট করে মানুষ করি তাহলে ছেলেরা আমাকে বড় হইলে রুচি করে খাওয়াবে, ছেলেদের সাপোর্ট করে। তখন মা আমাকে বললো কি ওই বাসায় দিয়ে দিল আরামবাগে। ওখানে উনি ছিল স্কুলের শিক্ষক, আন্টি যাকে বলতাম ম্যাডাম, উনি ওই স্কুলের টিচার, দুজনে চাকরি করতো। তারপরে ওইখানে মা করি আমাকে স্কুলের বইটই সুদ্ধা পাঠিয়ে দেয়, বলে যে ওইখানে যখন যাবি তার তো স্কুলের মাস্টার তোকে ফ্রি এমনি পড়াইতে পারবে, বই খাতা নিয়ে যা। তো ওইখানে আমি বলি যে মা আপনি যে আমাকে ওইখানে বই খাতা নিয়ে পাঠান, ওইখানে গেলে তো কাজই করাবে, আমাকে কি পড়াবে? বলে তুই যাই দেখো না তারা কত ভালো মানুষ, এটা বলে পাঠায়। তো কিসের আবার পড়ালেখা, কিসের আবার কি, তারা কাজে করতে হয়েছে। তো দেখা গেছে তাদের বাসাটা এমন ছিল, আন্টি চলে যেত সকাল 8টায়, আর মামা যাকে বলতাম সে হচ্ছে যাইতো বেলা 12টায়। ভাইয়া সুদ্ধা ওনার ছেলে ছিল, বড় ছেলে। তো ওনাদের ছোট একটা ছেলে ছিল, উনি ক্লাস 1-এ মনে হয় পড়তো, ওর নাম ছিল ফাহিম। তো আগে দেখা যেত কি মামা যাইতো স্কুলে আনতে ফাহিমকে, পরে এখন টোটালি উনি যায় না, উনি বাসে থাকে, আর ওনার ছেলেকে পাঠায় স্কুলে ফাহিমকে আনতে যাইতে। তো এরপরে হলো কি উনি সবসময় আমাকে মানে লোভ দেখাইতো কেমন, যেমন আমি আমার ফুফুর বাসায় যে আমাকে এভাবে টর্চারিং করতো, আমি একদিন ওনাকে বললাম সে আন্টিকে যে আন্টি আমি যখন আমার ফুফুর বাসায় কাজ করি ফুফু আমাকে এমন এমন কষ্ট হইতো। বলার পরে উনি এত মানে পুরো চোখের পানি চলে আসে, আর আমাকে জড়ায় ধরে বলে যে ঠিক আছে তোকে এত কষ্ট হইতো, আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে থাকিস, আমি তোকে বড় হইলে পুরো খরচ দিয়ে বিয়ে দিয়ে দিবো। আমার মেয়ের খুব শখ ছিল, আমার কোনো মেয়ে হয় না, আমার 2টা ছেলে, তুই আমার কাছে ছোটবেলা থেকেই বড় পর্যন্ত থেকে যা। খুব আদর করলো উনি, আমিও রাজি হয়ে যে ঠিক আছে থাকবো। তো এই কথাগুলো তো ওনার হাজবেন্ডের সামনেই বলতো। তো মামা করতো কি আমাকে এই কথাগুলো আবার রিপ্লাই করে বলতো যে তোর খালাম্মা তোকে বলছে না আমাদের এখানে থাকলে অনেক আদর করবো, তোকে বিয়ের সময় সাহায্য করবো, এগুলা বলতো। বললে আর একদিন আমাকে এত একটা খারাপ কথা বলে ভাইয়া, মানে কি বলবো, খুব একটা বাজে কথা বলে। কে বলে এটা? মামা। দেখা গেছে আমি কাপড় ধুইতেছি, উনি ফট করে বাথরুমে ঢুকে গিয়ে মানে আমার দিকে কেমন ভাবে জানি তাকিয়ে থাকে। তখন আমি বলি মামা কি কিছু বলবেন, কিছু ধুইতে হবে? বলে তোকে একটা কথা বলার ছিল, আমার কাছে একটু আয় কথা শুন। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে। গেলাম, যাওয়ার পর দেখলাম কি উনি মানে আমার সাথে একটা আচরণ করলো, আচরণটা আমার পছন্দ হলো না।
তখন আমি মানে খুব ভয় পাই, খুব একটা খারাপ আচরণ করলো। তো দেখা গেল কি এভাবেই শুনি সবসময় আমার সাথে এরকম করতে যেত। তো খারাপ আচরণ বলতে আপনি কি বোঝাচ্ছেন যে এমন ধরনের আচরণ যেটা আলটিমেটলি আপনার জন্য বলাটা খুব মুশকিল? মুশকিল হচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা বুঝে নেবেন, ওর জায়গাটা থেকে ওকে যেভাবে আমরা এক্সপ্রেস করতে দিচ্ছি সেটা সবাই। মামার বয়সটা কত ছিল সেই মুহূর্তে? মামার বয়স অনেক ছিল। মানে যে মামার বাসায় আপনি কাজ করছেন সেই মামাই আপনার সাথে এই ধরনের আচরণ করলো। আপনাকে ডেকে নিয়ে কি ধরনের কথা বলেছিল? যে তোকে আমরা সুন্দর সুন্দর জামা কিনে দিব, তোকে চুরি করে না কিনে দিব, আমাদের এখানে থাকলে মানে এগুলো বলে আমাকে শুধু লোভ দেখাতো, মানে কিনে দিব। এবং সেটার জন্য উনি আপনার সাথে অবৈধ কোনো ধরনের কাজ করতে চাইতো, তাই তো? করতে চাইতো। সেদিনের সেই ঘটনা, তারপরে আপনি কি বলছিলেন বলুন। তারপর এভাবে করতো প্রায় সময়। আমি নিজেকে করতাম কি ভাইয়া সেফ রাখতে চাইতাম। সেফ রাখতাম কিভাবে, বড় ভাইয়া যখন স্কুলে চলে যেত তার আগে টেবিলে সব খাওয়া টাওয়া দিয়ে দিতাম, মানে যাতে আমাকে কোন রকমের না ডাকতে হয়, ঠিক আছে। এভাবে সব কাজ বাইরে রেখে আমি করতাম কি, ভাইয়া যখন চলে যেত স্কুলে ফাহিমকে আনার জন্য, তখন আমি ফট করে বাথরুমের ভিতরে ঢুকে যেতাম কাপড় চোপড় ধোয়ার জন্য, যেতাম উনি আমাকে না ডাকে। তো একদিন উনি করলো কি, বাহিরে গিয়া উনি নিচে কলিং বেল দিচ্ছে, কলিং বেল দিয়া দরজা আবার আটকাইয়া আমার বাথরুমের দরজার সামনে এসে বলে কি, এই পিচ্ছি দরজাটা খোল না, দেখ না কে আসছে। তখন আমি দরজাটা খুলে দেখেছি বাসায় কেউ না, উনি। তখন উনি বলে তুই অনেক চালাক হয়ে গেছিস না বাবা, এত ছোট মেয়ের এত জ্ঞান মাথায়, ভালোই তো নিজেকে সেভ রাখতে পারস। তো এরকম উনি প্রায় সময় খারাপ আচরণ করতে চাইতো। দেখা গেছে আমি ছোট ছিলাম বলতে তেমন কিছু হইতো না, তবে মানে মাঝে সময় মানে জড়াইয়া ধরতো, গায়ে হাত দিত। শরীরের যেসব জায়গাগুলোতে হাত দেওয়াটা অনুচিত সেই সব জায়গাগুলোতে সে হাত দিত, তাই তো? এবং ছোট বলে আপনি যেটা বলছেন আমরা বুঝতে পেরেছি। প্রিয় শ্রোতা, আপনারা নিজেরাও অনেক জ্ঞানী। আমরা যে বারবারই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলে যে ব্যাপার শব্দটা আমরা এখানে ব্যবহার করি, এবং সেটা নিজের ঘরের কাজের মেয়ে থেকে শুরু করে এটার ব্যাপ্তি শিশুদের উপরে কত মারাত্মক এবং কারা এই ধরনের আচরণগুলো করেন, যারা শুনছেন তারা অনেক বেশি সচেতন হবেন আজকের এই জীবনের গল্প থেকে। সমাজ পাল্টে যাবে না রাতারাতি, এটা আমরা বিলিভ করি, কিন্তু একজন মানুষকেও যদি আমরা সচেতন করতে পারি সেটা হেলথ 920 এবিসি রেডিওর এবং আমাদের যে টিম, সেই টিমের অনেক বড় একটা সাকসেস। আমরা সেটাকেই অনেক বড় একটা সাফল্য মনে করতে চাই। চলুন, তারপর কি করতো? হ্যাঁ, সবকিছু দিয়ে আসতে, মানে যে কাজগুলোর জন্য আমাকে ডাকবে, যেমন ওনার লুঙ্গি দিয়ে আসতে হবে, গোসল করতে যাবে, প্যান্টের আগে দিতে হবে, ইস্ত্রি দিতে হবে, যদি ওনার শার্টটা ইস্ত্রি করতে হয় তাহলে এগুলো সবকিছু আমি ওনার হাতের কাছে রাখতাম, যাতে কোনো কারণে আমাকে না ডাকে এরকম। এরপরে দেখা গেছে আমি একদিন ওনাকে একটু ভয় দেখায় বলি যে দেখুন আপনি আমার সাথে এরকম করতে চাচ্ছেন, আমি কিন্তু আন্টিকে বলে দেবো বলছে। পরে উনি বলে এই কি বলিস, আমি তোকে তেমন কিছু করছি না, কিন্তু কিছু করছি। তখন বলে, আমি বলছি আপনি কিছু করেন না। বলে এটা কি কোনো ব্যাপার হলো, এই তোদের মতো ছোট ছোট মেয়েরা, এইটা আবার বলার কি আছে। তো উনি খুব ভয় পেয়ে যায়। তারপর আমাকে বলে যে আমি তোকে অনেক কিছু দিব, অনেক জামা কাপড় কিনে দিব, তোকে টাকা দিব, অনেক বেশি টাকা দিব, প্লিজ তোর আন্টির কাছে এগুলো বলিস না। আপনি একটু আগে বলছিলেন উনি স্কুলের টিচার ছিল? হ্যাঁ, স্কুলের টিচার। উনি দুজনই স্কুলের টিচার, দুজনই স্কুলের শিক্ষক ছিল, তাই তো? আপনি আমাকে একটু বলবেন যে উনি আসলে কি ধরনের স্কুলের টিচার, লাইক প্রাইমারি অথবা হাই স্কুল অথবা কলেজ? আসলে এটা আমি জানি না। এটা আপনি জানেন না, কিন্তু স্কুলের টিচার ছিল উনি। উনি আসলে ওনার বাসায়ও টিউশনি করতো, বাসায় অনেক বড় বড় ভাইয়ারা আসতো, বাসায় অনেক বড় বড় ভাইয়ারা আসতো, যারা আপনার চেয়ে অনেক বেশি বয়সে বড়। হ্যাঁ, অনেক বড়, যারা মনে করেন কলেজে পড়ে তারাও। যেটা বললাম না যে চপেট আঘাতটা আসলে কোন দিক থেকে আসে সেটা খুব বলা মুশকিল। একজন শিক্ষকের আচরণ দেখুন। ওকে, তারপর? প্লিজ তোর আন্টিকে বলিস না। আমি আর বলি নাই, আন্টিকে বলি নাই, ঠিক আছে, বলবো না। তারপর আমার মনে আর কি ছিল যে আমি এখানে থাকবো না, এখানে থাকলে শুধু শুধু এভাবে আচরণ। আপনি অন্য কাউকে বলতেন? লাইক আন্টিকে বলতে পারছেন না, মাকে বললেন বা অন্য কাউকে বললেন, পরিবারের অন্য কোনো সদস্য? পরে বলছি, ওই সময়টাতে আপনি কাউকে পেতেন না? বলতে পারে, বলার কেউ ছিল না তো। আচ্ছা। তারপরে একদিন আমাদের বাড়ির পাশে, মানে যে দাদু আমাকে ওই বাসায় কাজে দিল, ওনার ছেলে একদিন ওই বাসায় গেছে বেড়াইতে, ওনাকেও মামা বলি। তো মামা বাসায় গেছে বেড়াইতে, তখন আমি ওই আন্টিকে বলি, তখন ওই যে মানে জ্যৈষ্ঠ মাসে না জানি কি মাসে যে ছুটি দেয় না, যে আম কাঁঠাল পাকে যখন, মানে তো ওই সময় একটা ছুটি হয় না স্কুলে, তো ওই ছুটির সময় আর কি ওনারা যাবে বাড়িতে। তখন তার আগে ওই মামা গেছে, তখন আমি আন্টিকে বলি যে আন্টি আমি একটু বাড়িতে যাই, আপনি তো কয়দিন পরে যাবেন, তো আপনাদের সাথে আমি চলে আসবো, আমি একটু মামার সাথে যাই। বলে কি বলিস তুই, আন্টি তো খুব ভালো ছিল। বলে না তুই মেয়ে মানুষ, তোকে আমি এইভাবে চাইতে দেবো না। তখন আমি বলি আন্টি কি হবে, মামা তো মামাই, ওনার সাথে গেলে কিছু হবে না। মনে আর কি বলে যে আপনার বাসায় তো আমি এত বেশি হচ্ছি। তারপর উনি আমাকে যাইতে দেয় না। তারপর একসময় অনেক কান্নাকাটি করে যে না আমি যাবোই, আমি এখানে থাকবো না, কান্নাকাটি করছি। পরে দিচ্ছে, গেলাম। পরে আমি আমার মাকে বললাম যে, তখন মা আসলে কোনো মাই চায় না যে তার মেয়ে এভাবে হোক। তখন মা আমাকে বলে তুই কি বলিস, তুই মিথ্যে বলছিস। আমি বলি মা বিশ্বাস করেন আমি মিথ্যে বলি না। তখন মা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে যাবি না? আমি বলি না আমি যেতে চাই না, ভালো লাগে না, ওখানে আমি কাজ করবো না।
তখন মা করলো কি, যে মহিলা আমাকে বাসায় কাজে দিচ্ছে ওই মহিলার কাছে আমাকে আমার মা নিয়ে গেছে। নিয়ে যাবার পরে মা বলে যে আম্মা আপনি দেখেন তো, আপনি আমার মেয়েটাকে যে বাসায় কাজে দিচ্ছেন দেখেন তো ওই বাসার লোক আপনার কি হয়, উনি দেখেন কি সব আচরণ করছে আমার মেয়েটার সাথে। ওই দাদু আমাকে আর কি আড়ালে নিয়ে জিজ্ঞেস করে যে এই মেয়ে, তোর সাথে আমার ভাই কি কাজ করতো? ওনার আবার ভাই হয় উনি। ওকে। তারপর আমি বলি যে দাদু আপনার ভাই তো আমার সাথে এসব আচরণ করতো, উনি আমাকে মানে উল্টা পাল্টা বকা দিল। এই মেয়ে তুই কি বলিস? আমার ভাই যে ভালো, আমার ভাই কখনো এই কাজ করতেই পারে না, বাসা বাড়িতে কাজ করতে ভালো লাগে না, বাড়িতে থাইকা পান্ডাগুলি মারবি আর খাবি, সেইটা বল। শুধু সে আমার ভাইয়ের নামে এত মানে অপবাদ দিচ্ছিস কেন? বেয়াদব মেয়ে, মানে বকা টকা দিতেছে উল্টা পাল্টা। তখন আমি বলি দেখুন বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, আপনার ভাই আমার সাথে সব আচরণ করে। তো আমি বলি দেখুন আমাদের তো কাজ করেই খাইতে হবে, আমরা যেখানেই হোক কাজ তো করতেই হবে। তো আমি মিথ্যে বলে কি হবে? উনি আমাকে বলে যে যা যা এখন যা, যত সব ফকিন্নির দলেরা এমনই মিথ্যা বলে। এটা বলে বকা টকা দিয়ে আমাকে বের করে দেয়। তারপর আমার মাকে বলে যে দেখুন আপনার মেয়ে হয়তো বাসে যাওয়ার ভয়ে, কাজ করার ভয়ে আপনাকে মিথ্যে বলছে, আমার ভাই কখনো এমন হতে পারে না, আর আপনার মেয়ের কোন একটা রূপ বাইয়া পড়ে, আপনার মেয়ে তো তেমন কিছু না, আর আমার ভাইয়ের বউ কত সুন্দর, আপনার মেয়ের দিকে এমনি বুঝি চোখ বাড়াবে, যত সব বাজারে কথা। এগুলো বলে আমার মাকে পটায়। তখন মাও আমাকে একই কথা বলে যে হ্যাঁ ওই তুই মিথ্যে বলছিস। খুব দুঃখ লাগে যে মাও আমাকে বিশ্বাস করলো না, ওই মহিলার যেটা বললো সেটাই বিশ্বাস করলো। তো খারাপ যখন লাগে, এরপর আমি বলি যে দেখুন মা আমাকে অন্য কোনো বাসায় কাজে দেন, তবু আমি এই বাসায় কাজ করবো না, বিশ্বাস করেন আমি এই বাসায় কাজ করতে আমার ভালো লাগে না, আমার এইসব আমি চাই না, সুন্দর সুন্দর জামাও চাই না, গয়নাগাটিও চাই না, টাকা পয়সাও চাই না, আমাকে ভালো কোনো একটা বাসায় কাজ করতে দেন। মাকে এসব বললে মা আচ্ছা ঠিক আছে যাবি না যখন যাইস না, কয়েক মাস বাড়িতে থাকি। থাকার পর আমি করলাম কি, আবারও আমার পড়ালেখার প্রতি একটা ইচ্ছা ছিল ভাইয়া, যে আমি পড়ালেখা করবো, আমি একটু বড় হব, বড় হয়ে আমি খুব একটা বড় হওয়ার শখ ছিল, যে আমার ছোট ভাই বোন যারা স্কুলে আসা যাওয়া করতো তাদেরকে দেখে আমার খুব মানে যেটা বলে হিংসা হইতো, যে আমারও তো পড়ালেখা করতে ইচ্ছা করে, আমার তো বড় হইতে ইচ্ছা করে, তারা পড়ালেখা করার জন্য কত চেষ্টা করে কিন্তু আমার মা আমাকে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে না। এটার জন্য আমার খুব দুঃখ হইতো মায়ের উপর। তারপরে হচ্ছে কি ব্রাক স্কুল আছে না, ব্রাক স্কুলে ভর্তি হয়ে যাই। আপনি শিক্ষকের বাসা থেকে ফাইনালি চলে আসলেন ওখান থেকে, তাই তো? মানে এরপরে আপনি আর কাজ করেননি, এসে ব্র্যাকেট স্কুলে ভর্তি। কোন শ্রেণীতে ভর্তি হলেন? ক্লাস 3-তে। ক্লাস 3 তে ভর্তি হলেন। ওকে, তারপর? যেহেতু আমি আগে ওই যে বললাম আমার একটা মেধা ছিল কি ভাইয়া, ওই যে বাসায় যখন কাজ করতাম, যখন ছোট ছোট বাচ্চারা যখন পড়তো তখন আমি শুনে শুনে শিখে ফেললাম। তারপরে আমি তো অক্ষর চিনি না, তখন আমি করলাম কি চুরি চুরি করে বই নিয়ে যেতাম, বই নিয়ে আমি রাত্রেবেলা চুরি করে করে পড়তাম, মানে অক্ষরগুলো চিনা আর কি আমার, তো অনেক কিছু পারি। তো আমি ক্লাস 3-তে ভর্তি হয়ে গেলাম। ওইখান থেকেও একই অবস্থা, তাও এখান থেকে আইনা মা আমাকে বাসায় কাজ করতে দিয়ে দেয়। তখন আমার খুব কষ্ট লাগে মায়ের প্রতি। আবার এটা হচ্ছে কি, আমার ভাইকে খুব পড়ালেখা করানোর জন্য খুব আগ্রহ, ভাই কিন্তু যে যারে বলে ভাদাইমা টাইপের পড়ালেখা করতে চাইতো না, কিন্তু আমি পড়ালেখা করতে চাচ্ছি, আমাকে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে না, অথচ ভাইয়ের পিছনে প্রচুর শ্রম দিতেছে। এটা আমার কাছে খুব মানে হিংসা লাগতো। যাই হোক ওইখান থেকে চলে আসার পরে মা আমাকে আর মিরপুরে আমাকে কাজে দিল। ওই বাসায় সবাই খুব মোটামুটি, কেউ খারাপ আচরণ করতো না। তো ওই বাসায় একটা পিচ্চি ছিল, পিচ্চিটা ছোট ছেলে, ওনার নাম ছিল রায়হান। তো রায়হান ছেলেটা আমাকে খুব মারতো, সবসময় মারতো। তখন আমি কান্নাকাটি করতাম খুব, মানে আন্টিকে বললাম, আন্টিও মারতো, বকা টকা দিত। ছেলেটা খুব রাগী ছিল। তো একদিন হলো কি, তাদের বাসায় মেহমান আসলো, মেহমান আসার পরে আমাকে ওই রায়হান বলে যাই আমাকে চা বানিয়ে দিত, আমি চা খাবো। তখন আমি বলি যে দেখো ভাইয়া বাসায় তো চা পাতা নাই, চা পাতা যেটা ছিল দিয়ে চা বানিয়ে ফেলছে, এখন বাসায় অনেক চা আছে, তুমি ওটাই খাও। বলে না আমাকে এখন তরতাজা চা বানিয়ে দিতে হবে, ওই বাসি চা আমি খাবো না। বলি দেখো এটা বাসি না, এটা কতক্ষণ আগে বানাইছি। বলে না হবে না। আমি যে বললাম চা পাতা নাই, এজন্য বলে কি অল্প থাকতে কেন বললি না, এখন কেন নাই বলতেছো, সামনাসামনি ফকির পাইছিস আমারে, মানে এগুলো বলে ইয়ে করতেছে। এরপর করলো কি ভাইয়া, যে স্টিলের স্কেল আছে না, স্টিলের স্কেল, হ্যাঁ, স্কেল দিয়ে আমারে হাতের এই দিকে ভাইয়া এত মারে, কি বলবো। এক সময় এমন হয়ে যায়, ওই যে লাল কলম দিয়ে আঁক দিলে যেমন হয়ে যায় ঠিক এমন হয়ে গেল। আন্টি বলে আচ্ছা ঠিক আছে, এটা যখন এত আনানি করতেছে, ঠিক আছে তুই দোকানে যা, দোকান থেকে চা পাতা নিয়ে আয়, তারপর তারে তুই থামা, মেহমান বাসা থেকে যাক, তারপর আমি তাকে দেখতেছি। এটা বলে আমাকে দোকানে পাঠায়। দোকানে গিয়ে দেখি যে দোকানটা বন্ধ। তখন আমি করছি কি, দোকানের সামনে ব্যথার চোটে দাঁড়া দাঁড়ায় কান্না করতেছি, অনেকক্ষণ কান্না করতেছি। তখন আমি দেখলাম কি, আমার একজন লোক এসে, মানে খুবই স্মার্ট লোকটা, আমাকে এসে বলে যে এই বাবু কি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে কাঁদতেছো কেন, তুমি তোমার ব্যাপার কি? তখন আমি বলি না এমনিতেই। বলে তুমি কি কোনো বাসায় কাজ করো? হ্যাঁ একটা বাসায় কাজ করি। বলে বাসা চিনো না নাকি মেরেছে বলে এখানে এইভাবে দাঁড়িয়ে আসো? তখন লোকটা আমি বললাম যে দেখুন যে মামা অমুক বাসায় কাজ করতাম, তো ওইখানে ছেলেটা আমাকে এভাবে মারলো, আমাকে এখন দোকানে পাঠিয়েছে চা পাতার জন্য, আমি এসে দেখি দোকানটা বন্ধ। আচ্ছা ঠিক আছে আমি বাসায় চলে যেতেছি।
বলে তুমি পাশে কাজ করো, চা বানিয়ে দিতে পারো না, বলে তোমাকে এই জন্য এইভাবে মারলো। বলে ইসি রে কেমন অবস্থা, এই জানো আমি কে, আমাকে দেখে তোমার কি মনে হয়? তখন আমি দেখে বলি যে আপনাকে তো অনেক ভালোই ভদ্র মানুষ মনে হয়। বলে আমি কে, আমার পরিচয়টা তুমি জানতে চাইলে না একবারও? তখন আমি বলছি কি আপনি? বলে আমি একজন স্কুলের মাস্টার, অসহায় তোমার মতো যারা আছে এমন তাদেরকে আমি এভাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেই, যারা স্কুলে পড়তে চায় তাদেরকে স্কুলে পড়াই, আর যারা মাদ্রাসা লাইনে পড়তে চায় তাদেরকে মাদ্রাসা লাইনে পড়াই। পড়ানোর পর একটু যখন হয় তখন তাদেরকে কোন একটা চাকরি বাকরি দিয়ে দেয়, তারা নিজের মতো নিজেরা চলে। মানে এরকম একটা লোক দেখালো আমার। এই লোকটাকে আপনি আগে থেকে চিনতেন না? না চিন্তা Okay. না। তো ওই মামাটা আমাকে এসব বলে যাচ্ছের কাছে তুই কি আমার সাথে যাবি? তখন আমার ওই মা একবার বুঝাই দিচ্ছে যে ওইখানে এইভাবে চুরি ভাওতাবাজি দিয়া বাচ্চাদেরকে নিয়ে যায়। তখন ওই কথাটা আমার মনে হলো, তখন আমি বলি যে না মামা আমি আপনার সাথে যাবো না। বলে ও যাবি না, আচ্ছা ঠিক আছে তাহলে যা, বাসে কাজ করতে যা, আর এইভাবে মাইর খা। একসময় আমি দেখছি কি লোকটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন আমি বলি ধুর, যদি এভাবে মানে ধোকাবাজি হইতো তাহলে কি আমাকে এইভাবে ছেড়ে চলে যেত, যেভাবে হোক নিয়ে তো চাইতো। এরকম একটা ফিল হলো আমার ভিতরে। তখন আমি বলি যে না মামা আমি আপনার সাথে যাবো। এটা বলে লোকটার সাথে আমি নিজে যাই, যেহেতু আমার পড়ালেখা করার শখ ছিল এর জন্য আমি বলি যে ধুর ওখানে গেলে ভালোই হবে, খারাপ হবে না, আমি এক সময় সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তারপর গেছি, যাবার পরে ওই লোকটার সাথে আপনি যাওয়া শুরু করলেন? হ্যাঁ চলে গেছি লোকটার সাথে। চলে কোথায় গেলেন? লোকটা আমাকে নিল কি একটা বস্তি এলাকায় একটা বাসায় নিয়ে গেল। বাসে যখন নিয়ে গেছে তখন একটা মহিলার কাছে আমাকে দিল। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই। ফিরে আসবো ঠিক রাত 12টার সংবাদের পর, 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আরজি শাকিল, এবং আজকে আমাদের জীবনের গল্প শোনাচ্ছে আমরা যাদেরকে সমাজে কাজের বুয়া বলি, সেরকম একজন কাজের বুয়া বন্ধু আমাদের, নাম হচ্ছে আখি। আখির জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় ইভেন ইউ ক্যান ইমাজিন, আপনি চিন্তাও করতে পারবেন না। এবং এই আখি সমাজের অসংখ্য অসংখ্য হাজার হাজার লাখ লাখ গৃহকর্মীর চিত্রকে আজকে এখানে ফুটিয়ে তুলবে। আমরা কাজের বুয়া বলছি শব্দটা এই কারণে যে আমরা সেটাই বলি, কিন্তু গৃহকর্মীরা বলি না। আর ইন জেনারেল সেন্স আমরা বলছি গৃহকর্মী। আমরা সেই গৃহকর্মীদেরকে চিনে নেব আজকে ওর কথার মধ্য দিয়ে। একজন মহিলার কাছে নিয়ে দেয়, সেই মহিলাটাকে দেখি না আমার কেমন যেন মানে সন্দেহ মহিলাটাকে হলো। নিয়ে গিয়ে কিভাবে দিল, কি বললো? তারা ঢাকাইয়া ভাষায় কথা বললে, তখন আমি ছোট ছিলাম তো ঢাকাইয়া ভাষা আমি বুঝি না। ওকে। মানে একটা কথা আমি বুঝতে পারছি যে মহিলা বলে এত কচ্ছি মাল কোত্থেকে আনছো, তো উনি বলে যে পাইলাম পথে, কিন্তু আমি সব কথা তাদের বুঝি না। অনেকক্ষণ ওদের ওইখানে থাকি, দেখা গেল কি মহিলাটা আমাকে এক সময় একটা ছেলের কাছে রাইখা চলে যায়, উনি কই জানি। তো ছেলেটা আমাকে নানান কথা জিজ্ঞেস করে। যে লোকটা আপনাকে নিয়ে গেল উনিও রেখে চলে আসলেন? চলে এসেছে, আচ্ছা, তো মহিলাটাও কোন একটা ছেলেকে আপনার কাছে রেখে চলে গেল? হ্যাঁ হ্যাঁ ওকে। কই জানি চলে গেল, মহিলাটা আর আসে না। ওই ছেলেটা তারপরে এক সময় আমাকে বলে এই তোমার বাড়ি কোথায়? আমি তখন এত ছোট ছিলাম, আর ছোটবেলার ভাই আমি খুব হাবলা টাইপের ছিলাম, ঠিকানাও আমি তখন বলতে পারি না। আমাকে যখন এটা সেটা জিজ্ঞেস করতেছি আমি ঠিক মতো উত্তর দিতে পারতেছি না। কিন্তু কোন এক সময় আমি বুঝতে পারি যে তারও মনে হয় যেন হাব ভাব ভালো না, এটা একটা নিয়ে বুঝতে পারি। তখন আমি করলাম কি ভাইয়াটাকে বলি যে আচ্ছা ভাই একটা কথা বলবো। বলে কি? আমি বলি এখানে কোথাও কি বাথরুম হবে, আমি একটু টয়লেটে যাবো। তো বলে যে কেন না, এখানে এত কিছুর ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা নাই? কি বলো? হ্যাঁ হ্যাঁ আসো। তো এটা বলে আমাকে একটু বাথরুমে নিয়ে যায়। ভাইয়াকে বলে যে ভাইয়া আপনি ঘরে যান, আমি আসতেছি, আমার একটু দেরি হবে। এটা বলে তাকে ঘরে পাঠাই, আর এখান থেকে লুকিয়ে চলে আসি, মানে পালিয়ে চলে আসি এখান থেকে। আপনি কি বুঝলেন এই অল্প সময়ের মধ্যে ওর জায়গাটা আসলে কি ছিল? মানে সে, আমি তার বিয়ে থেকে যেমন তার গায়ে একটা শার্ট ছিল, তো শার্টটা খুলে ফেললে সে মানে আমাকে এটা সেটা বলছে। আর আমার দিকে যে মানে অনেক ছেলেদের চোখের দিকে তাকালে বোঝা যায় যে তারা মানে কিভাবে যেন তাকায় মেয়েদের দিকে, ভঙ্গিমা দেখে আমি বুঝতে পারি যে সে হয়তো আমার সাথে খারাপ কিছু একটা করতে চায়। ওকে। হ্যাঁ দৌড়ে চলে আসি যে আমার লাগবে না পায়, কাউকে দেখি না। তখন আমি মেন রাস্তায় উঠলাম, রাত আস্তে আস্তে গভীর হইতেছে, 11টার মতো বাজে যেতেছে। তখন অনেক একটা মানে স্মার্ট একজন মহিলাকে আমি দেখি, দেখে আমার মানে ইচ্ছা হলো যে আমি মহিলার পিছনে পিছনে যাই। সেটা হচ্ছে মহিলাটা যদি একটু মানে বড়লোক হয় তাহলে আমি ওদের বাসায় কাজ করবো, বা আমাকে যদি এটা আপনার নিজে থেকে ইচ্ছা হচ্ছিল? ইচ্ছা হচ্ছিল। আমার কিছু প্রশ্ন এসছে। এক হচ্ছে যে আপনি যে বাসা থেকে চলে আসলেন, ওই বাসার সবচেয়ে ছোট ছেলের হাতে মার খেয়ে আপনি যখন ওইখান থেকে পালালেন, আমি তো যতটুকু বুঝতে পেরেছি একটা পতিতালয় ছিল ছোটখাটো, সেখানে আপনাকে বিক্রি করে দিয়েছে এই লোকটা নিয়ে গিয়ে। তো এই জায়গা থেকে যখন আপনি পালালেন তখন তো আপনি আগের বাসায়, আন্টিটা ওই যে দেখলেন যে মহিলার কাছে রেখে আসছে, উনি কিছু টাকা দিল ওনাকে, আমি দেখছি। তাই আমি ভাবছি হয়তো আচ্ছা ওকে, আপনি যখন পালালেন, হ্যাঁ, তারপরে তো আপনি আগের বাসায় ফিরে যেতে পারতেন। আপনি কি আগের বাসাটা চিনি না। চিনতেছিলেন না? চিনতেছিলাম না। ওকে, তারপরে আপনার সেই মুহূর্তে অনুভূতিটা কি হচ্ছিল? আপনি তো সবকিছু হারিয়ে ফেলেছেন, বাড়ি যেতে পারবেন না, যাই পারি না। তখন আপনি এই ধরনের একটা মহিলার পিছু পিছু নিলেন। কিছু নিলাম। ওকে, তারপর? কে যদি একটু মানে কান্নাকাটি করে যদি বলি, তাহলে মহিলাটা যদি একটু দয়া হয় তাহলে আমাকে যদি রাত রোটে একটু কোন রকম থাকতে দেয়। যদি আমাকে সবসময় নাই রাখলো, কোন রকম কাকুতি মিনতি করে যদি বলি যে রাত রোটে আমাকে থাকতে দেন, তাহলে সকালবেলা আমি চলে যাবো, এরকম কিনা কিছু একটা মনে হলো।
তো মহিলার পিছনে পিছনে যাই, সেই মহিলাটা আমার একটা বস্তি এলাকায় নিয়ে যায়, দেখি গিয়ে আপনি কি বললেন? মানে গেট যখন আটকে দিতেছে, কাইন্দা দিয়া বলি, আম্মা আমার একটা কথা শুনবেন? বলে কি? তখন আমি বলি যে আমি একটা বাসায় কাজ করতাম, বাসা থেকে আমি একটু দোকানে আসছি, তো এখন আমি বাসাটা চিনতে পারতেছি না, একটু দূরে দোকানে আসলো, যে দোকানে সবসময় বাকি খায় ওই দোকানটা বন্ধ, তো আমি এখন আরেকটা দোকানে আসছি, কোন দিক থেকে কোন দিকে চলে আসছে এখন আমি বাসাটা চিনতেছি না। ওই মহিলাটাকে একটু মিথ্যে বলি, ওকে, পুরোটা বলি না। তারপর বলে যে কি বলিস তুই, মেয়ে সত্যি বলতেছিস তো? ওনার আবার অনেক শত্রু ছিল, তো বলে এই সত্যি কথা বলতো, তোকে কেউ আমার পিছনে পিছনে আসার জন্য বলে নাই তো? তাহলে বলি না আম্মা বিশ্বাস করেন, আমি এমনিতে আপনার পিছনে পিছনে আসতেছি, আমাকে কেউ পাঠায় নাই, সত্যি বলছি। তখন উনি বলে আচ্ছা ঠিক আছে ভিতরে আয়, এটা বলে উনি আমাকে ভিতরে নিয়ে যায়। তারপরে ওনার কাছে আমি বিস্তারিত সব বলি যে খালা এই ঘটনা, আমি বাসায় কাজ করি না, তো আমি বাসা চিনি না। তো ওই যে উনাকে খালা ডাকছে তখন উনিও এরকম, তারপর উনি আপনার ভাইয়া এটা বুঝতেছি না, ওনার বাসায় আগে একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে উনি এইভাবে পায়। এর আগেও তাদের বাসায় ঝরনা নামে একটা মেয়ে আসে, তো ওনারা একরকম একটু বলবো কি একটু সন্ত্রাস টাইপের ছিল। আবার এটাও জানি উনি একজন উকিল ছিল। মানে ভদ্রমহিলা উকিল ছিল নাকি ভদ্রমহিলা স্বামী উকিল ছিল? স্বামী উকিল ছিল। স্বামী উকিল ছিল, এটা ওকে, জানি, আচ্ছা। পরে জানতে পারি। তখন বাসায় নিয়ে যা আমাকে খাইতে দিল, খাইলাম। মানে আমার কথাবার্তা শুনে উনি বুঝতে পারে যে আসলে তো এটা হাবলা টাইপের, ঠিক মতো ঠিকানা বলতে পারে না। মহিলাটা একটু ভালো মনেরই ছিল, তো ওইখানে আমাকে খুব আদর যত্ন করে। তখন তারা আমাকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিত, মানে অনেক ভালোভাবে রাখতো, ভালো ভালো খাইতে দিত। তখন আমাকে ওনারা কোন রকম অভাবে বুঝতে দিতেছে না। তো একসময় হয় কি, ওনারা দুই ভাই দুই বোন, দুটা বোনেরই বিয়ে হয়ে যায়। আর রিনা আপা নামে একজন আসছিল, ওনার বিয়ে হয়, তো হাজবেন্ডের সাথে বেশি একটা সম্পর্ক ভালো না, তো বাপের বাসায় মানে বেশি থাকে। তো রিনা আপা সবসময় আমাকে খুব আদর করতো, সবাই আমাকে খুব আদর। বাই দ্য ওয়ে, আপনি আমাকে একটু বলবেন যে আপনি তো একদিন রাতে থাকার জন্য ওখানে গেলেন, তো আপনাকে উনি রাজি হলো, পারমিশন দিল? হ্যাঁ দিল। তারপরে আপনি কথাবার্তা শুনে বুঝে যে এটা একটু সিধা টাইপের, এটারে আসলে সন্দেহ করছি শুধু শুধু। তারপর আপনাকে থাকার পারমিশন দেয়? থাকার পারমিশন দিল, থাকলাম ওইখানে। ওকে, আপনি কি মাঝখানে একবার বলেছিলেন যে আপনাকে ভাবে এক লোক নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে এক পতিতালয়ে বা এরকম কিছু একটা, ওনাকে ইনফরমেশন গুলো বলেছিলেন নাকি শুধু বলেছেন যে আপনি হারিয়ে গেছেন এটুকুই? হারিয়ে গেছি, এটা এর বাইরের টুকু বলেননি? না। ওকে, তারপর? সবাই তো আদর যত্ন করতো ভালোভাবে। তো ওনার একটা মেয়ে ছিল যে রিনা আপা, জি। রিনা আপা আমাকে সবসময় ওনার সাথে ঘুমাইতাম, যেহেতু আমাকে তাদের পরিবারের একজনের মতো রাখলো। সবসময় রিনা আপা জড়ায় ধরে ঘুমাইতো, খুব আদর করতো। তো একদিন বাসায় কেউ নাই, শুধু রিনা আপা আছে, সুমন ভাইয়া আছে, আর আমি আছি। সুমনটাকে ছিল? আপুর ভাই, মানে ওনার ছেলে, যে ভদ্রমহিলা আপনাকে আশ্রয় দিল তার ছেলে? তার ছেলে সুমন। সুমনও খুব আদর করতো। তো ওই দিনকা রাত্র গভীর হয়ে যাচ্ছে, বাসায় কেউ নাই, কোনো একটা দরকারে কই জানি গেছে। তো রিনা আপা আমাকে বলে কি আখি যা তুই গিয়ে ঘুমিয়ে থাক। তখন আমি ওইখানে গিয়ে ঘুমিয়ে থাকি। তখন এটা আবার হচ্ছে কি, যে রুমে আমি থাকি সেই রুমে হচ্ছে দুইটা খাট, একটা রুমে দুইটা খাট, দুইটা খাটের মধ্যে দেখা গেল এক রুমে থাকতো সুমন ভাইয়া, আর এক খাটে থাকতাম আমি আর রিনা আপা। তো ওই রুমে আবার পড়ার টেবিলও ছিল, সুমন ওই রুমে পড়তো। আপা আমাকে বলে যে তুই গিয়ে ঘুমিয়ে থাক, দেখেছে সুমন ভাইয়া পড়তেছে, পড়ে উনি ঘুমিয়ে থাকবে। তো আমি একসময় ঘুমিয়ে যাই। তারপরে একসময় আমি ঘুম থেকে আমি একটু যখন জাগনা হয়ে আস্তে আস্তে, তখন আমি দেখেছি আমাকে কে যেন জড়ায় ধরে ঘুমিয়ে আছে। তো তখন আমি বুঝতে পারি না যে একটা ছেলে আর একটা মেয়ে, তো বুঝে যায় এমনিতেই। তখন আমি করি কি, বুদ্ধি করে চুলে হাত দিই, চুলে হাত দিয়ে বুঝতে পারি যে সুমন ভাইয়া হতে পারে। তখন আমি তাড়াতাড়ি লাইট জ্বালাই আমি দেখেছি সুমন ভাইয়া। তখন আমি বলেছি ভাইয়া আপনি এটা কি হচ্ছেটা কি এটা? আপনাকে আমি তো ভাইয়ের মতো জানি, আর আপনি আমার সাথে এ আচরণ করছেন, এটা কি হচ্ছে? এইভাবে চিল্লাইতেছি। উনি বলে যাই চুপ, একদম চিল্লাবি না, চিল্লালে একদম তোকে মাইরে ফেলবো। তুই জানিস তোকে এই রুমের ভিতরে আমি যদি উধাও করে ফেলি, কেউ তোকে খুঁজতে আসবে না, কেউ তোকে খুঁজে পাবেও না, তুই কিন্তু খুব ভালো করে জানিস। আমি আবার এটাও জানি তাদের বাসায় তাদের সাথে কোনো একজন পার্টির সাথে শত্রুতা ছিল। তখন এটা নিয়ে তাদের অনেক মারামারি হইতো অনেক সময়। তো সুমন ভাইয়ের রুমে একটা স্টিলের আলমারি ছিল, স্টিলের আলমারির পিছনে অনেকগুলো মনে করেন ছোট ছোট অস্ত্র, ধারালো দাও, তারপর ছুরি টুরি অনেক কিছু থাকতো। মারামারি তাদের খুব কঠিন, তাদের উকিল ছিল, তাদের ইয়েটা অনেক বড়। তো এক সময় আমাকে এটা দিয়ে খুব ভয় দেখা যায়, তোকে একদম এই রুমের ভিতরে মেরে ফেলবো। আর তাদের বস্তি এলাকা তো মাটির ঘর ছিল, বলে তোকে একদম মাটির নিচে ফুটে ফেলবো, এটা বলে আমাকে খুব ভয় দেখায়। তারপর আমি বলি যে না মারে ফেললাম, তারপর আমি এরকম কিছু একটা করবো না, এটা আমি মুখে বলি, কিন্তু আসলে তখন মৃত্যু কথা ভয় পাচ্ছি। তো মানুষের যে ভাইয়া ল্যাপের নিচে কাঁথা গায়ে দিয়ে ঘুমায় না, আমাকে এক সময় করে কি চিল্লাচিল্লি করতেছে দেখা কাঁথা দিয়ে আমার মুখে চাপ দিয়া ধরে রাখে। এইবার বল কি করবি? আমি যেটা চাচ্ছি সেটা কি সহজ বাবা আমাকে দিবি, নাকি তোকে একদম মাইরা ফেলে একদম তোকে মাটির নিচে পুঁতে ফেলবো? এখানে না তোকে কেউ খুঁজতে পারবে না, বুঝছিস? তুই কিন্তু জানিস না আমাদের বাসায় ঝর্ণা নামে একটা মেয়ে ছিল, সেই মেয়েটার কথা আমি বলছি না, তবে বুঝতে পারবি তোকে যা করবো।
এরকম ভাবে আমি একটা ভয় দেখালো। ভয় দেখানোর পরে ভাইয়া আমি জানের ভয়ে বলি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে মনে আমি চাচ্ছি না, ওনার সাথে কাজটা করতে চাচ্ছি না। খুব ছোট ছিলাম, ছোট ছিলেন মানে আপনার বয়স তখন কত? 10-11 হবে, 10-11 বছর বয়স। ওকে, এরকম হবে। তারপরে মনে মনে বলছি যে আল্লাহ তুমি আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও। তার অবস্থা দেখে ভাইয়া খুব ভয় পাই যে হায় আল্লাহ আমাকে তো মাইরে ফেলবে, মরেই তো যাবো আমি, মানে এরকম একটা ভয় হয় তাকে দেখে। হঠাৎ করে রিনাপা চলে আসলো। রিনাপা চলে আসে বলে কি এই তোর দরজা কে ঘুমিয়ে গেছস, কি আমাকে ঘুমাইতে দিবি না, খোল দরজা খোল। এটা বলে দরজা থাকতে, তো লাইটটা তখন অফ ছিল, মানে ও খালি আমার কাছে গেছে, মানে এখনো কিছু করতে পারে নাই, এরকম একটা সিচুয়েশন। তো রিনাপা যখন আসলো সে তাড়াতাড়ি আমাকে রাইখা সে তার বিছানায় চলে গেছে, ল্যাপটপ বিছায় সে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে আস্তে আস্তে নিচে উঠে আসছে, উঠে এসে বলে কি রে তুই ঘুমাস নাই, তাহলে এখানে কে ঘুমে রয়েছে? বলে তুই দেখোস না আমি আসছি। বলে আর আমি তো পরে টুইরা আমি ঘুমে রয়েছি, আর এখানে কে ঘুমেছে? আখি মনে হয়। ও আমি ভাবছি তুই এসে ঘুমিয়ে গেছিস। কিছু একটা বলে তার বোনকে বুঝ দিয়ে দিল, আর সে বুঝাচ্ছে যে সে এতক্ষণ ঘুমিয়েছিল, চোখ মুখ ডইলা উঠছে। রিনাপার কিছু বুঝতে পারলো না, তখন রিনাপা এসে ঘুমিয়েছিল। তখন রিনা কি বড় ছিল? বড় ছিল, ভাইয়ের বড় ছিল। অন্যদিন আবার আমাকে বলে যে দেখ তুই ব্যাপারটা কাউকে কিন্তু বলবি না কিছু, ঠিক আছে? তাহলে তোকে দেখিস, মানে খুব ওই মুহূর্তে আপনি রিনাকে ওই জিনিসটা বলেননি? না বলিনি। ভয়ে বলেননি? হ্যাঁ ভয় বলিনি। আপনি আমাকে একটু বলবেন যে ওই যে বাসাটায় আপনি উঠলেন, আপনি তো আপনার গ্রামের বাড়ির ঠিকানা জানতেন? জানতাম না। গ্রামের বাড়ির ঠিকানা আপনি জানতেন না? জানতাম না ভাইয়া, খুব হাবলা টাইপের ছিলাম আমি ছোটবেলায়। মানে ব্যাপারটা কি হলো তাহলে? সারা জীবনের জন্য তো আপনি নিখোঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। নিখোঁজ হয়ে যাওয়ার কথা। আমি ঠিক জানি না এর পরবর্তী আপনি আপনার গ্রামের ঠিকানা পেয়েছেন কিংবা বাকি পেলেও কিভাবে পেয়েছেন, আমি সেগুলোতে যাবো। ওকে, তারপর? তো এরপর আমি ভাইয়াকে বলি যে ভাইয়া প্লিজ আপনি আমার সাথে কখনো এমন ধরনের কিছু আর বলবেন না। বলে ঠিক আছে বলবো না। আরো কিছুদিন গেলে দেখা গেছে মানে তাদেরকে কেউ যেন দাওয়াত করে, দাওয়াত করলে তারা সবাই যায় সে বিয়েতে। সুমন আবার এখানে ইয়া ছিল কি তাদের মানে সংসার দায়িত্ববান ছিল, যেমন চাবি টাবি তার কাছে রাখতো। তো সুমন সেদিন তার আম্মা থেকে চাবিটা নিয়ে নেয়, চাবিটা নিয়ে সে করলো কি ফট করে তা কাউকে না বলে বাসায় চলে আসে। তখন আমি করলাম কি কাজটা সবকিছু শেষ করে ভাত খেয়েছি, ভাত খেয়ে আমি একটু রেস্ট নিবো বলতে একটু ঘুমাবো। আসে তো সে মানে বাসায় তার অবস্থা, মানে আমি তো জানি যে একটু ইয়া আমাকে নিশ্চয়ই কিছু একটা করতে আসতেছে, মানে এরকম আমি বুঝতে পারি। তখন আমি এই রুম থেকে ওই রুমে যাই, ওই রুম থেকে ওই রুমে যাই। ভাইয়া একসময় এত ইয়া করি, তখন আমার ভরা পেট ছিল, তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, বেশিক্ষণ পারতেছিলাম। তারপরও নিজেকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করি। তখন এক সময় সে আমার সাথে কাজটা করলোই। তারপরে আমি একটা চিৎকার শুধু করে বলি যে ভাইয়া আমি মরে যাচ্ছি, চোখ মুখ উল্টে মানে আমি পুরো মরে যাচ্ছি, এরকম অবস্থা হইতেছে। আমি ওর সাথে তো অজ্ঞান হয়ে যাই। সে বললো কি আমাকে রাইখে এভাবে চলে যায়। তখন আমি একটু পরে যখন উঠি এটা দেখি যে আমার পাশে একটা পানির গ্লাস, আমার মুখে একটু অনেক পানি ছিটানো, আর মানে ভয়ে তালা টালা আটকে আমাকে খুব ভালোভাবে রাইখা চলে যায়। চলে যাওয়ার পরে আমি মানে খুব কান্না করি তখন ঘরে একলা বসে বসে যে এটা কি হচ্ছে আমার সাথে, এরকম কেন হচ্ছে, যেখানে যাই সেখানে এমন হচ্ছে। তখন আমি উঠে যখন দেখলাম যে আমার মানে খুব ব্লাড হচ্ছে, দেখে আমি নিজে খুব ভয় পেয়ে যাই। তখন আপনি একটু আমাকে বলবেন যে আমি প্রশ্নটা আসলে জানার জন্যই করছি এবং এটা আসলে করাটা খুব জরুরি। যে কারণে মেয়ে হওয়া বলতে আপনি যেটা বুঝেন যে মেয়েদের সাধারণত যেটা হয় যে না এটা হয় না, সেই সময়টাতে এখনো হয়নি। তখন প্রিয় শ্রোতা, রাইট না ওর যেটা বলছে যে আলা ভোলা ও অনেক কিছু বোঝে না, এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনটা এই জন্যই করতে হয়েছে যে ওর বয়সটাকে বের করে নিয়ে আসার জন্য। তার মানে আপনি তখন পর্যন্ত স্বাভাবিকভাবেই যে মেয়ে হওয়ার বলতে যেটা বোঝানো হয় সেটা আপনি হননি, এবং সেই সময়টাতে আপনার জীবনে এই রেপটা হলো। ওকে, তারপর? কয়েকদিন এভাবে যায়, যাওয়ার পর দেখা গেল কি ভাইয়াটা আমাকে বলে যে এই আমি তো অনেক গাছে উঠতে পারতাম, যে কোনো গাছে উঠতে পারি। তখন তাদের বাসায় মানে একটা গাছ ছিল কাঁঠাল গাছ, তুই আমাকে গাছ থেকে ওটা মুচি পাইটা আমি লবণ মরিচ দিয়ে খাবো, এটা বললে আমি করি কি গাছে উঠতে চাই। তো ভাইয়া তখন আমি যখন পা বাড়াই তখন আমি খুব ব্যথা পাই, আমি উঠতে পারি না গাছে। তখন আমাকে বলে কি ব্যাপার, কি হলো, গাছে উঠ, আমাকে পায়রা দে। তখন আমি পারবো না। বলে কেন পারবি না, আপনি তো জানেন আপনার জন্য তোমার এই অবস্থা আজকে। আমি এখন আগের মতো কুতকুত খেলতে পারি না, লাফাইতে পারি না, দৌড়াতে পারি না, স্বাভাবিকভাবে চলতে পারি না। আপনি এটা তো বললেন, তার আগে আপনি আমাকে বলেন যে ওই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে আপনি সুস্থ হলেন কিভাবে? ওখান থেকে ওঠার পর আপনি কি দেখলেন? দরজাটা বন্ধ ছিল, তারপর কাকে গিয়ে বললেন? কোন ধরনের ওষুধ পেলেন কিনা? না কিছু পাইনি আমি, মানে নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে। মানে কষ্ট হলো বলে আমি যখন একটা চিৎকার করার সাথে সাথে আমাকে ছেড়ে দিচ্ছে। আমি যখন ওনাকে বলছি যে আপনি তো আমার অবস্থা করছেন, তখন এভাবে দেখা যায় কি আস্তে আস্তে ছেলেটা আমার প্রতি মায়া লেগে যায়। মায়া লেগে মানে উনি বুঝতে পারে যে আমার এর আগে কখনো কারোর সাথে এই ধরনের সম্পর্ক হয় নাই। উনি এর আগে আমাকে জিজ্ঞেস করছে যে তোর কি এর আগে কখনো কারোর সাথে এমন কোনো ইয়া হয়েছে? আমি বলি যে না হয় নাই। বলে আচ্ছা ঠিক আছে। তো এরপরে হয়েছে কি আস্তে আস্তে ছেলেটা আমার প্রতি মায়া পড়ে যাচ্ছে। একদিন হলো কি ভাই আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আখি
তোকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি তো তোর ক্ষতি করছি, আমি যদি তোকে পুষিয়ে দিই সেটা কি হবে না? বলি পুষিয়ে দিবেন মানে কি, কি বোঝাতে যাচ্ছেন? বুঝি না আমি। বলে তুই বুঝিস না? আমি বলি না, আমি বুঝি না কিছু। তখন আমাকে উনি একটা কথা জিজ্ঞেস করলো, বলে আচ্ছা মেয়েদের একটা সমস্যা হয়, সেটা কি তোর হয়? কি সেটা? বুঝি না তো, কি এটা, কি বোঝাতে যাচ্ছেন? তখন উনি আমাকে বুঝালো যে এটা এরকম, মানে মানুষের যখন 13 বা 14-15 বছর হয় তখনই মেয়েদের এই সমস্যাটা হয়। আমি জিজ্ঞেস করি যে না, আমার তো এটা হচ্ছে না। তখন বলে যে ঠিক আছে, এটা যদি তোর হয় না, ঠিক আছে আমি সেটা বুঝছি, তো তোর যদি হয় তাহলে তোমাকে বলবি, ঠিক আছে? তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলবো। হইলে কিভাবে কি করতে হবে, কিভাবে কি না করতে হবে, এগুলো এইভাবে বলে। আচ্ছা, এই জাতীয় যে এডুকেশনের ব্যাপারটা বা আপনাকে যে বলার ব্যাপারটা, এটা যে ফ্যামিলিতে ছিলেন ওই মহিলা কি কখনো বলেছে, বা এই বয়সে জিজ্ঞেস করতো, কিন্তু আমি বুঝতাম না তো। ওই মহিলা জিজ্ঞেস করতো আপনাকে? হ্যাঁ। জিজ্ঞেস করতো, আপনি কি বলতেন? কিন্তু আমি বুঝি না কিছু, খালা কি এটা, আমি বুঝি না তো। আপনাকে কিছু বলতো না? না, কোনো তখন আইডিয়া আমি দিত বলতো না? যে যদি হয় তাহলে আমাদেরকে বলিস, আমরা তখন বুঝিয়ে দেবো, যেহেতু তোর এটা হয় না এখনো তুই কিছু বুঝবি না, মানে সুমন যেভাবে বললো। ওভাবে বলতো? হ্যাঁ। একটা এডুকেশন দেওয়ার ব্যাপারটা থাকতো। ওকে, দ্যাটস রিয়েলি ফাইন। তারপর? এক সময় আমাকে ছেলেটা বলে যে দেখ আখি, তুই নিজেকে যেভাবে পারিস সেফে রাখিস, আর তোর যদি এই সমস্যাটা হয় তাহলে তুই আমাকে বলিস, আমাদের ফ্যামিলিতে যা বলার আমি পরে বলবো, তুই তো এখন অনেক ছোট, এখন আমার কিছু বলার মতো তেমন কোনো মুখ নেই আমার, আর আমি তোর যে ক্ষতি করছি প্লিজ তুই কথাটা আমাকে বলিস না। তখন আমি আপনি কি বুঝতেন যে ক্ষতিটা কি হয়েছে বা কি ধরনের ক্ষতি, কি কেন বলছে ক্ষতি, এগুলো কি ডিটেল বুঝতেন? একদিন আমি ওনাকে বলি যে ভাইয়া, আপনি যে সেদিন আমাকে এভাবে ফালিয়ে রেখে চলে গেলেন, সেদিন আমি যদি মরে যেতাম তাহলে আপনি কি করতেন, আমাকে আপনি কিভাবে সামলাতেন, কি কোথায় ফেলে দিতেন, কোথায় আমাকে কবর দিতেন, এভাবে কিছু জিজ্ঞেস করি। বলে তুই মরস নাই যখন, আর মরবিও না, তুই বেঁচে ছিলি কেন জানিস? আমি বলি কেন? বলে আমার জন্য। এটা যখন খুব সহজ ভাবে বলছে তখন আমি একটু বুঝতে পারি যে হয়তো আমাকে ভালো লাগছে বা আমার মায়ায় পড়ে গেছে। তখন আমি কাউকে ব্যাপারটা আর বলি না, আমাকে নিষেধ করতে বলার জন্য আমি আর বলি না। বলছে আচ্ছা ঠিক আছে। দেখা গেছে এরপর অনেকবার সুযোগ হয়েছে ভাইয়া, যে ও আমার সাথে ইচ্ছে করলে আরো করতে পারতো, কিন্তু তারপর আর করে নাই। তখন একদিন বাসায় তাও কেউ ছিল না, তখন আমাকে বলে যাখি, আমি যদি আজকে তোর কাছ থেকে সেই সুযোগটা চাই, দিবি আমাকে? তখন আমি বলেছি ভাইয়া কি বলেন, সেদিন আমি মরে যেতে নিয়েছিলাম, আজকে তো আমি টোটাল এমনিতেই মরে যাবো ভাইয়া। তারপর থেকে আমি ছেলেদেরকে খুব ভয় পেতাম ভাইয়া, মানে একা দেখলে আমি খুব ভয় পেতাম, আমি নিজেকে খুব কষ্ট করে চেপে রাখতাম। ওই যে মানে যেমন লুকিয়ে থাকা, যেমন ঘরে পানি থাকতো না, অন্য বাসা থেকে পানি আনতে হতো, যেমন সাপ্লির পানি, তো পানি আনতে যেতাম, নতুবা দেখা গেছে কোন একটা কারণে দোকানে চলে যেতাম, ওর হাত থেকে যেভাবে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। তখন সে আমাকে বলে যে দেখ, আমি বুঝি যে তুই আমার ভয়ে, আমি যখন একা থাকি তখন তুই বাসা থাকিস না, কোন একটা ওজোর দিয়ে চলে যাস, এরকম কোনো দরকার নেই, আমি তোকে কথা দিচ্ছি আমি কখনো তোর সাথে আর এরকম করবো না, আজ থেকে তোর সব দায়িত্ব আমার, এরকম ভাবে একটা ইয়া দেয়। এখানে অদ্ভুত একটা ব্যাপার ঘটছে। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। সুমনের আচরণটাকে আপনারা ভালোভাবে দেখবেন না খারাপ ভাবে দেখবেন আমরা নিশ্চয়ই জানি না, তবে আমরা ঠিক জানি না, আমরা একটা গেস পয়েন্ট করতে পারি, লাইক আমরা অনুমান করে নিচ্ছি যে ওর যে কুমারিত্ব, সেই কুমারিত্বর প্রতি হয়তো সুমনের একটা অন্য ধরনের ফিলিংস কাজ করেছে, যে লাইক ওর যেটা ধারণা ছিল যে মেয়েটা কুমারী না বা মেয়েটা অন্যরকম, সেই জায়গাটা থেকে ওর একটা ধারণা চিন্তা ভাবনা করেছে যে মেয়েটা যেহেতু কুমারী, সুতরাং ওর প্রতি এক ধরনের সফটনেস কাজ করেছে, বা জানি না, হয়তো বা হতেও পারে এরকম কিছু একটা, বাট হি ইজ অ্যাক্টিং লাইক দিস, দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এবং এই রিয়েলিটিকে সামনে নিয়ে আমরা যেতে চাই। আমরা বারবারই বলি যে জীবনের গল্প এতটাই বেশি নাটকীয়, এখানে অনুমান করার কোনো সুযোগ নেই যে কাকে আপনি ভিলেন বানাবেন বা কাকে আপনি ভালো মনে করবেন। হোয়াট হ্যাপেন, একটা মানুষ যখন খারাপ কাজ করে ভালো কাজ করে, দুটোকেই সেভাবে আমরা দেখি, কারণ জীবনে যা ঘটে সেটাই বাস্তবতা, এবং বাস্তবতাকে আমরা বাস্তবতার মতো করে তুলে ধরি। সেটা কখনো কখনো সুপার ক্লাইম্যাক্স, কখনো কখনো একেবারেই ক্লাইম্যাক্স না, কখনো কখনো শান্ত নদীর মতো, একেবারে স্রোতহীন একটা নদীর মতো বয়ে যাওয়া একটা জীবনের গল্প। কিন্তু এট দ্য এন্ডে গিয়ে আমরা কিছু শিখি, সেই শেখার জন্য আপনাদেরকে একেবারে জীবনের গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর অনেকদিন পরে তার বড় ভাইয়ের একটা গার্লফ্রেন্ড বিয়ে করবে, সবাই জানে তার ব্যাপারটা, গার্লফ্রেন্ডকে নিয়ে আসে বাসায়। তো সেদিন বাসায় অনেক মানুষ ছিল, দেখা গেছে যে যার মতো যেখানে পাশে ঘুমাইছে, তো আমি ঘুমানোর কোনো জায়গা নাই। আমাকে খালা এক সময় বলে যে আখি, তুই তো ছোট মানুষ, যা তুই তো সুমন ভাইয়ের কাছে গিয়ে ঘুমা। তখন আমি বলি যে না, আমি সুমন ভাইয়ের কাছে ঘুমাবো না। বলে কেন, কেন ঘুমাবি না? তাই আমি বলে যা, আমি তো ঘুমের ভিতরে মানে গড়াগড়ি করে বেশি, ভাইয়া তো খুব রাগি, দেখছে কখন আমাকে ধরে একটা থাপ্পড় মারে গিয়ে বলবে, এই জন্য আমি ঘুমাবো না। কিন্তু আমি তারপরে ওনাকে বলি নাই কিছু, যেহেতু এখন আর আমার সাথে এরকম কিছু করছে না বা করবে না কখনো, এটা বলছে। তো আমাকে বলে যে মামা, ওনাকেও মামা বলি, খালার হাজবেন্ড যিনি ওনাকেও মামা বলি, মামা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আখির যাতে কোথাও ঘুমানোর কোনো জায়গা নাই, ঠিক আছে তাদেরকে আমাদের বিছানায় নিয়ে চলো, মানে খালাকে বলে। তখন খালা বলে আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। তো এরপর আমাকে নিয়ে গেল। তো এক সময় হয় কি যে মানে রাতে 2:30 বাজে, তখন ঘুমাইছে কিভাবে, খালা ঘুমাইছে এক পাশে,
আমাকে অন্য পাশে আর সে মামা মাঝখানে ঘুমেছে। তখন এক সময় আমি দেখেছি, আমি তাও ঘুমের মধ্যে এভাবে দেখতে পারি যে মামা কোন এক সময় খুব অসম্মান ভাবে আমাকে ধরে ঘুমিয়ে আছে। তখন আমি বলছি হয়তো ঘুমের তালে ভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু লাড়াচাড়া দিই তাহলে হয়তো চলে যাবে এই মুসোটা। তো আমি যখন একটু লাড়াচাড়া দিই ফট করে হাত সরার ফেলে আমার গা থেকে, এক সময় আমি বুঝতে পারি যে উনি ইচ্ছে করে করছে, কারণ একটু পর পর আবার আসছে, একটু পর পর আবার আসছে। আমি যতবার বাধা দিই বা হাত সরে দিই আমার গা থেকে, একটু পর আবার দেখি একই অবস্থা। ওই একই বিছানায় তো ওনার স্ত্রীও ছিল। হ্যাঁ ছিল। তখন আমি ওনাকে একসময় বলি, খুব খারাপ ভাষায় বলি আমি যে এখানে আমি এইভাবে বলি যে আপনার তো ওই পাশে ওয়াইফ আছে, ওনার কাছে না গিয়ে আমার সাথে এরকম করতেছেন কেন? ভাইয়া বিশ্বাস করবেন, উনি আমাকে বলে কি যে প্রতিদিন এক তরকারি খেতে ভালো লাগে না। ভাইয়া এই কথাটা যখন আমাকে বলে এত খারাপ লাগে ভাইয়া, বিশ্বাস করবেন কি বলে মানুষের সাথে তরকারি। ওনার স্ত্রী কি তখন ঘুমিয়েছিল? হ্যাঁ ঘুমিয়েছিল। উনি জোর করে আমাকে মুখে চাপ দিয়ে ধরে রাখে, তারপরে কিভাবে যেন আমাকে খুব সামনে। আর অন্যদিকে ভাইয়া আমি মান সম্মানের ভয়ে চিল্লাচ্ছি না, যেহেতু বাসা অনেক বাড়ি ভর্তি লোকজন। তখন এক সময় সে তার এই যে সিনেট আছে না, এটা আমার মুখের কাছে ছিল। আমি এক সময় করি কি জিদ করে তাকে এখানে একটা কামড় মারি, তো সে আমাকে ছাইড়া দেয়। তখন আমি ওনার কাছ থেকে উঠে চলে আসি, বিছানা থেকে নাইমা চলে আসলে আমি করি কি না যাওয়ার জন্য বাধা দেয়, আমার হাতের মধ্যে ধরলে আমি করি কি আবার ওনার হাত ধরি, আমার জিদ যে আমি আরেকটা কামড় দেবো। তখন আমাকে ছেড়ে দিলে আমি করি কি দরজা খুলে চলে আসে, কিন্তু মেন গেট তালা মারা। আর আরেকটা কথা হচ্ছে এত রাত আমি এখন যাবো কোথায়? রাতে তখন ওনার স্ত্রী তো পাশে ছিল, চাইলে তো ওনাকে জাগিয়ে তুলতে পারতেন। জাগাই নাই আমি চলে আসছি রুম থেকে। তখন আমার ইচ্ছা যে এখানে আস্তে আস্তে ছেলেটার প্রতি আমার একটু একটু ভালো লাগা জমছিল, আর অন্যদিকে এই লোকটা আমার সাথে আচরণ করতেছে, ধুর আমি এখানে থাকবো। আমি একটু জানতে চাই আপনার কাছে বেডের পজিশনটা কি ছিল? লাইক উনি মাঝখানে ছিলেন, ওনার স্ত্রী বাম পাশে ছিল, আপনি ডান পাশে ছিলেন, ব্যাপারটা কিরকম? নাকি সাধারণত যেটা হয় উনি মাঝখানে ছিল, ওনার স্ত্রীটা পারমিশন দিয়েছিল? না উনি ঘুমাচ্ছে, ওনার ঘুম খুব না। ছিল। সাধারণভাবে একজন সচেতন স্ত্রী হলে যেটা করতে পারতেন যে উনি আপনাকে আপনার পাশে রাখতে পারতেন। লাইক উনি মাঝখানে আছেন, আপনি ওনার ডান পাশে ঘুমোচ্ছেন, ওনার হাজবেন্ড ওনার বাম পাশে ঘুরেছেন। তারা এইভাবে ঘুমাইছে, কোন এক সময় হতে পারে উনি এইভাবে কোন রকমে চলে আসছে, তাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে সেটা অন্য ব্যাপার, এরকম তো হতে পারে। বাই দ্য ওয়ে উনি যেটা করেছেন যে ওনার হাজবেন্ডকে আপনার পাশে শুতে দিয়েছেন, এবং প্লাস হচ্ছে উনি নিজেও শুয়েছেন, কিন্তু উনি ঘুমাচ্ছেন। কি ভাইয়া তাদের পরিবেশটা একটু অন্যরকম ছিল কি আমি একটু দিই, মা বাবা ভাই বোন তারা একজন একজনের সামনে কিছু কথা বলতেছে, এটা চিন্তা করে না যে কার সামনে কি বলতেছি। তারপরে ইয়াটা ছিল খুব খারাপ বলবো বলতে তাদের কারো কোনো করতো না, যে যেভাবে পাচ্ছে সেভাবে বলছে। বাবা কি করতেন? বাবা যিনি আপনার সাথে ধরনের কাজটা করলেন রাতের বেলা, পেশায় কি করতেন? পেশায় কি উকিল ছিল, পেশায় তিনি একজন অ্যাডভোকেট ছিলেন। আর তার স্ত্রী পেশায় কি ছিলেন, যিনি আপনার কাজটা কিচ্ছু ছিল না? ওকে, তারপর আমি রাত্রেবেলা ঘর থেকে চলে আসি, চিন্তা করি যখন এত রাত আমি কই যাবো। যাওয়ার পর আমি মনে করি কি ওই নাদের ওই বস্তিতে আরেকটা ঘরে এক রুমে দুইটা মেয়ে থাকে, ওনাদেরই, উনি বাড়িওয়ালার। তো তারা দুনো বোনে চাকরি করে, তো এক বোন রাতে ডিউটি করে আর বোনে দিনে ডিউটি করে। তো রাতে যে বোন ঘরে ঘুমাচ্ছে আমি সেই বোনের কাছে যাই, গিয়ে আমি বলে যাপা আপনার রুমে কি জায়গা আসছে, আমি একটু ঘুমাতে পারবো? উনি প্রথমে বলে কি ব্যাপার তুমি এত রাতে আসবা, আমি তোমাকে কিভাবে ঘরে নেই? তখন দেখেন আমাদের ঘরে তো অনেক মেহমান, ঘুমানোর জায়গা হচ্ছে না। বলে তুই এতক্ষণ পর্যন্ত থাকতে পারলি আর এখন উঠে আসলি কেন, নিশ্চয় কোনো কারণ আছে। তখন ভাইয়া আমার হয় কি যে এদিকে কাইটা যায় গলার নিচে, এখানে হাতের নোকের লাগে, যেটা উনি করেছিল। হ্যাঁ, তখন উনি এটা দেখে বুঝতে পারে, কিন্তু আমি তখন ওনাকে কিছু বলতে চাই না। আমার ইচ্ছা যে আমি এখান থেকে পরের দিন সকালবেলা যেদিকে দু চোখ যায় সেদিকে আমি চলে যাব। উনি আমাকে একসময় জোর করে জিজ্ঞেস করে যে বলতে হবে, বল তাহলে আমার থাকতে পারবি না, চলে যা, যেখান থেকে আসছিস সেখানে চলে যা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ওকে, ফিরি আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে ভদ্র মহিলার কাছে আপনি আশ্রয় চেলেন, তিনি আপনাকে জোর করছিল যে আসলে কি ঘটেছে সেটা জানার জন্য। তারপরে বাধ্য হয়ে আপুটার কাছে বলি, আপুটাকে আমি নিষেধ করে যে আপু প্লিজ আপনি কাউকে বলেন না। আপুটা ওই লোকের সম্পর্কে কি হতো? কিছু হতো না, ভাড়া থাকতো ওনাদের বাসায়। ওকে, এই আচরণ খালুয়া। উনি কি গার্মেন্টসে কাজ করতো না? মেয়েটা পলিথিন বানাইতো আর কি। পলিথিন বানাইতো। উনি কি ম্যারিড ছিল? জানি না, দুই বোন এক বাসায় থাকতো। দুই বোন একই বাসায় থাকতো। ওকে, ঠিক আছে। তারপর যেখানে আশ্রয় চাইলেন ওখানে কোনো পুরুষ মানুষ নেই? না, ছিল না। তো আপুটাকে যখন নিষেধ করলাম যে আপু কাউকে বলেন না প্লিজ, আমি কালকে সকালে এখান থেকে চলে যাবো, আমি এখানে আর থাকবো না। আর একটা হচ্ছে কি ভাইয়া, ওইখানে জায়গাটা এমন ছিল অনেক আমি তখন একটু উঠতি বয়স ছিল, তো অনেক ছেলেরা ভাই আমাকে খুব ডিস্টার্ব করতো, আমার দিকে শুধু বাজে নজরে তাকাইতো। আর আমি শুধু সুমন ভাইকে বলতাম। ওইখানে আমি আরেকটা ঘটনা বলি ভাইয়া, সেটা হচ্ছে কি একদিন ওনার মামা আসলো, মামা আইসা
আমাকে বললে যে এইটা আবার নতুন মাল, এইটা আবার কোত্থেকে আসলো। তখন আমি ওনার মুখের দিকে তাকিয়ে থাকি। মামিরা This track was downloaded from FusionBD.com. ছোট বাচ্চা আছে, বাচ্চাকে আর কি মানে খাওয়াবে, তো আমাকে বলে যে এই আমি একটা বালিশ দিও তো। তো আমি বালিশ দিতে যাই, এই সুমনের মামা আমাকে করলো কি মানে ওনার ওয়াইফের সামনে ভাইয়া মানে আমার সাথে কি যেন একটা আচরণ করলো। ওয়াইফ দেখলো এটা? হ্যাঁ, ওয়াইফের সামনে। জানি না ভাই এটা লিসেনারদের মধ্যে তারা কে কিভাবে নিবে, কিন্তু এটা ওয়াইফ কি বললো? কিচ্ছু বলে নাই। আমি অবাক হয়ে গেলাম আমি যে এটা কি হলো, ওনার ওয়াইফের সামনে উনি আমাকে এরকম করছে, আমার গায়ে হাত দিল, উনি কিছু বললো না। তখন আমি বলি ধুর মামা এটা কি হলো, মানে ওনাকে একটা ঝাড়ি দিলাম, ঝাড়ি দিয়ে বলে কি এ মা কি পিচ্ছি, কি অবস্থা করতেছে, কি হয়েছে, এর কোনো ব্যাপার হলো, মানে এমনি বলে। তখন আমি বলি আপনাদের কাছে এটা কোনো ব্যাপার মনে হচ্ছে না। তখন আমি ওখান থেকে মানে কান্না করে মানে চোখের পানি ফালাই দিয়ে ভাইয়া চলে আসি। একটু পরে মামি আমাকে আবার ডাকে, তখন আমি বলি যে মামি আপনিও আমাকে কিছু বললেন না। বলে কি বলবো, এগুলো এমনই, মানে এটা তাদের কাছে কোন ব্যাপার না, মানে ওই পরিবেশটা ভাইয়া এরকমই ছিল। ওকে, আপনি যখন ওই বাসায় গিয়ে আশ্রয় চাইলেন তারপর ওই ভদ্র মহিলা দুজন কি করলো? ওই দেখেন মামা আমার সাথে এরকম আচরণ করলো, আমি ওনার মেয়ের মতো। তখন সে আপুটা আমাকে রাতের বেলা থাকতে দেয়, সকাল হয়ে যায়। তখন ওই যে খালার একজন বোনও ছিল ওই দিন। তখন ওই বোন এসে আমাকে জিজ্ঞেস করে যে কি আজকে আমাদের আখিকে আজকে আমরা দেখি না। পরে ওই মেয়েটা ঘর থেকে বাইরে এসে বলে যে আখি আমার ঘরে ঘুমাইছে আজকে। বলে কেন, ওনাদের কাছে ঘুমাইছে। তখন বলে যে রাতের বেলা মেয়েটা খালা আমার কাছে চলে আসছে। বলে কেন, কি হয়েছে? তখন ওই আপুটা খালার কাছে বলল যে এত বড় মেয়ে, ওনাদের ছেলেগুলো এমন বড় বড় হয়েছে, গার্লফ্রেন্ড নিয়ে আসছে, এরকম অবস্থা, উনি বুড়ো হয়ে গেছে। এখন এই মেয়েটার দিকে নজর দিতে ওনার একটা বারো বাধা দিল না বিবেকে। উনি করছে কি একদম জিদ কইরা ওনার বোনকে গিয়া বলে যে এই তুই তোর স্বামীকে সামলাইতে পারস না, এই মেয়ে এত ছোট বাচ্চা মেয়ে, এই মেয়ের দিকে চোখ বাড়ায় আবার তোর জামাই। খালা বলার পরে ওই খালা আবার তখন আমাকে ডাক দিলে আমি আস্তে আস্তে ঘরে যাই। ঘরে গেলে ভাইয়া আমাকে বিছানা ঝাড়ু আছে না, এমন মারে আমার মনে হয় সমস্ত শরীর মানে খুব কাটা হয়ে যায়। কে মারে? যে মহিলা আপনাকে আশ্রয় দিয়েছিল? হ্যাঁ। কি বলে মারছিল? আমাকে কেন বলস নাই, আমাকে না বললা ওই ঘরে গিয়া ওই মেয়েকে কেন বললি? তখন আমি বলি যে খালা আমি আপনাদের ঘরে চিৎকার করি না এই ভয়ে, মানে ঘরে মানুষ, মানে উনি আমার কোনো কথাই শুনতেছে না, আমাকে খুব মারতেছে। মারতেছে আর বলে যে বাইরে আমার ঘর থেকে, তোর মতো মেয়ে আমি আমার ঘরে রাখবো না। করছে ভালো কথা, কি হয়েছে আর কোনো বেটারা মনে হয় তোর এমন করে নাই, মানে এরকম কিছু একটা বলে। উনি মায়ের ঘর থেকে বাইর করে দেয়, বলে যা চলে যা এখান থেকে, আর এখানে আসবি না। কিন্তু ভাই আমি তো পথ ঘাট কিচ্ছু চিনি না। সকালে আমাকে ঘর থেকে বাইর করে দেয়, নোকের দাগ অনেক আমার গলা টলার নিচে। হাঁটতে হাঁটতে প্রায় বিকাল 4টা বাজে যায়, কিন্তু আমি বাসা খুঁজে পাই না। মানে হাঁটতে হাঁটতে একসময় খুব টায়ার্ড হয়ে যায়। তো আমি করি কি হাত পা ছাইড়া দিয়া একটা বাসার সামনে বসে পড়ি একদম। তখন একটা ছেলে এসে আমারে বলে তোর এই অবস্থা কেন, থেকে চুরি করে এসছে, কেউ হয়তো মারছে ভাবে, কি করছস বল। দেখুন আমি কোন থেকে চুরি করি না, আমি এখানে বসে আছি, চলে যেতেছি। বলে যা এখান থেকে তাড়াতাড়ি উঠে যা। তখন আমি একসময় মানে উঠে চলে আসবো। তো এরকম সময়ে আমি সামনের দিকে নজর করে দেখি যে একটা বাসা। আমার মনে হলো যে আমি বাসাটা আগে কখনো আইছি, এর জন্য মনে হলো ওই যে বাসা থেকে আমি হারিয়ে যাই ওই বাসার একটা মেয়ে এই বাসায় কোচিং এ আসতো। তখন আমি মনে করলাম যে নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আমার মনে পড়লো যে পাশে গিয়ে আমি কাউকে কোথায় পাবো, নাম বলে হয়তো চিনবে না। তারপর আমি এখান থেকে চলে যাই, আস্তে আস্তে বাসাটা একসময় খুঁজে পাই। কলিং বেল টিপ দিই, কলিং বেল টিপ দিলে দেখি কি অন্য কেউ বাইরে এসছে, যে ওনারা এখানে নাই, চলে গেছে। ভাইয়া বিশ্বাস করবেন তখন যে কতটা অসহায় মনে হয়েছে আমার নিজেকে, মনে হয় যেন আমার কেউ মানে কেউ নাই আমার দুনিয়াতে, কেউ আসলে তো কেউ নাই, মানে খুব কান্না পাইতেছে। আর আমি সিঁড়ির নিচে বসে মানে এমন ভাবে কান্না করতেছি, মানে চিল্লে কাঁদতেছি। অনেক মানুষ আমাকে দেখতে আসছে, বলে এই মেয়েটা কে। তখন বলতেছি, কেউ বিশ্বাস করতেছে না, সবে আমাকে চোর চোর বললাম, মানে নানান মানুষ নানান ধরনের কথা বলতেছে, কই থেকে আসছে কি বলে না বলে। তখন একসময় বলে এটা ধরে পিটা, মানে এইভাবে খুব ইয়ে করতেছে। তো তখন আমি খুব হাতে পায়ে ধরে বলে যে বিশ্বাস করেন আমি চোর না, আমি এখানে কাজ করতাম, আমি হারিয়ে গেছি, এখন আমি অনেক কষ্ট করে। বলে তা হারিয়ে গেছে তো এতদিন পর কই থেকে আসছিস? তখন আমি বলি যারা আমাকে জোর করে নিয়ে গেছিল ওইখান থেকে আমি অনেক কষ্ট করে এতদিন পর পালে আসছি। তারা কেউ বিশ্বাস করতেছে না। তখন আবার হইলো কি, তাদের পাশের ফ্ল্যাটে আরেকজন ছিল, ওটা ছিল ওই আপুর বান্ধবী। সে আয়সা দেখছে আমাকে, দেখে চিনছে, দেখে বলে এই মেয়ে এতদিন পর কোত্থেকে আসলি তুই, যে কই ছিলি, কোথা থেকে আসছস এখন, এগুলা জিজ্ঞেস করে। তখন আমি তাদেরকে মিথ্যে বলি। মিথ্যাটা হচ্ছে এটা বলি যে তারা আমাকে জোর করে নিয়ে গেছে, গাড়িতে উঠে আমি অজ্ঞান অবস্থায় গেলাম, এরকম কিছু একটা বলে তখন ইয়ে করি। কারণ এজন্য যে যদি আমাকে মারে বা যদি আমাকে কোনো কিছু বলে, এর জন্য আর কি তখন একটা মিথ্যে বলছি। তবে আজ সত্যটা বলতেছি।
যে আমাকে জোর করে আমি স্বেচ্ছায় গেছি, ও যে আমাকে লোভ দেখে নিচ্ছে। কতদিন পরে আপনি ওখান থেকে বের হলেন? প্রায় 1.5 বছর পর। 1.5 বছর পরে। জি। এবং কতদিন যাবত আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, মাকে দেখেন না? এই তো 1.5 বছর পর। তো সব মিলিয়ে মার সঙ্গে 1.5 বছর দেখা হয় না, আচ্ছা, প্রায় 2 বছর। প্রায় 2 বছরের মতো। আসলে ওর কাছ থেকে হিসেব বের করাটা খুব মুশকিল, কারণ বুঝতেই পারছেন যে 10 থেকে 11 বছরের বাচ্চা, এবং ও বলছে আমি আলা ভোলা ছিলাম, আমি কিছু বুঝতাম না, আমার জীবনের রিয়েল ফ্যাক্ট যেগুলো ঘটেছে, অন্যায় অত্যাচার, সেগুলোই আমার কাছে মনে আছে। কত সালে হয়েছে, কোন মাসে ঘটনা ঘটেছে, সাল তারিখ সন ওর কাছ থেকে পাওয়াটা খুবই মুশকিল। ওকে, তারপর? যেহেতু আপুর বান্ধবী ছিল, ওই বান্ধবীরা ফোন নাম্বার দিয়ে গেছে, যদি আমাদের মেয়েটা কখনো আসে তাহলে তোরা আমাদেরকে এই নাম্বারে ফোন করিস। তারপর তাদের বাসায় ফোন করে, ফোন করলে বাসায় নিয়ে যায়, তারপর আমাকে খবর দেয়। মা আয়সা ভাইয়া বিশ্বাস করবেন, মানে আমাকে জ্বরে ধরে কান্না করে, আর যে বলে যে মা তুই হারিয়ে গেছিস, আমি তো ভাবছি তোকে আর কখনো পাবো না, মানে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে। তখন তারা সবাই যখন আমাকে জিজ্ঞেস করলো যে তোকে কিভাবে কে নিচ্ছে, মানে এগুলা যখন জিজ্ঞেস করে, আমি তখন মানে এত কিছু কিভাবে বলবো, তখন আমার এত কথা বলার মতো তেমন কোনো ইয়া ছিল না। তখন আমি বাধ্য হয়ে মিথ্যেটাই বললাম যে তারা আমাকে জোর করে নিয়ে গেছে, আমি কিছু বলতে পারবো না, ওকে, এটাই বলছি। তারপর? তারপরে মা আমাকে নিয়ে গেল বাড়িতে। তারপর দেখা যায় বাড়িতে কিছুদিন থাকার পরে দেখা গেল মা আমাকে, তাও সংসারের হয়তো অভাবে মাও মানে আমাদেরকে খাওয়াতে পারছে না, দেখতে পারছে না, এজন্য মা আমাকে চিন্তা করলো যে আরো একটা বাসায় কাজে দিবে। তখন আমি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করি, যে আপনি কেমন মা, আপনাকে এমন ধরনের বললাম যে জায়গায় জায়গায় আমাকে এভাবে ধর্ষণ করা হয়, এভাবে এমন কিছু হয়, মানুষের লাভ তুষ্টা খাই আসতেছে, এ পর্যন্ত আপনার একটু দয়াময় হয় না, আপনি তাহলে কাজে যান, হ্যাঁ আমি আর কোনো জায়গায় কাজ করতে যাবো না, মানে মার সামনে এভাবে খারাপ কাজ করি। তো আমি বলে যে দেখুন, আমার মনে হয় এমন, আপনাকে যদি কেউ 1000-500 টাকা দিয়া বলে আমাকে দেওয়ার জন্য, কেউ আমাকে নিয়ে মজা করবে, আনন্দ ফুর্তি করবে, আপনি মনে হয় সেটাও পারবেন, আপনি তেমন মা, এরকম আপনি ভাবে মাকে আপনি করে বলতেন? হ্যাঁ আপনি করে বলতাম। আমি তখন এইভাবে রাগের চলে খুব খারাপ কথা বলি। তো মা খুব কষ্ট পায় আমার কথায়, যে আমার বড় মেয়ে কখনো আমাকে এইভাবে বলে না, আর তুই এভাবে বলছিস, তুমি কি রুজি করে কয়দিন খাওয়াইছিস। তখন মায়ের প্রতিও আমার খুব একটা ইয়া ছিল না, যেহেতু মা কখনো আমার কষ্টটাকে বুঝতে চায় না, বাড়িতেই থাকবো, না খেয়ে থাকবো। তখন আমি তো প্রায় 1 থেকে 1.5 বছরের মতো বাড়িতে থাকি। মা আমার সাথে তখন অনেক খারাপ ব্যবহার করে ভাইয়া, এত খারাপ ব্যবহার করে যেটা আসলে বলার মতো না। একসময় এমন দেখা যায়, তখন আমার বড় বোনও, মামার বাসায় আমার বড় বোন কাজ করতো আগে, তো একসময় আমার সে বোনটারও বিয়ে হয়ে যায়। বিয়ে গেলে তখন একটা কথা ছিল কি, আমার বোনের তখন 20,000 টাকা ছিল, টাকাটা ছিল আমার বোনের, টাকাটা যখন ছিল তখন আমাকে বলছে যে ওই টাকাটা দিয়ে আমাকে বিয়ে দিবে। আর আমার বোন তো আর মানে বুড়ো হয়ে গেছে, অনেক বড় ছিল, আমাদের সবার বড়, বুড়ো হয়ে গেছে, সে ভাবছে হয়তো তার বিয়ে টিয়ে হবে না। কিন্তু দেখা গেছে একসময় বিয়ে হলো আমার একটা খালাতো ভাইয়ের কাছে। তো একসময় দেখা গেছে মানুষ নানান কথা বলছে, সেটা হচ্ছে যে 20,000 টাকা ছিল, সেই 20,000 টাকা দিয়ে আমার বোনের বিয়ে হয়ে গেছে। আর মানুষ বলতেছে যে তুই তো এমনি বয়স হয়েই গেছে, তোর জীবনটা তার এমনি শেষ হয়ে গেছে। আমার আবার মেজু খালার ছেলে আমার বড় খালার মেয়েকে বিয়ে করছে, তো বড় খালার মেয়ে আবার মরে গেছে, তাদের অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, তো এই বাচ্চাদেরকে সামলানোর জন্য আমার বোনকে আর কি বিয়ে করতে হলো। মানুষ আর কি এভাবে বলতো নানান কথা, যে তোদের জীবনটা তো এমনি গেছে, এখন এই যে ছোট মেয়েটা আছে আখি, তাকে তো বিয়ে দিতে হবে, তুই যে সব টাকা নিয়ে নিলি, মেয়েটাকে আমরা কিভাবে ইয়ে করবো, আমরা কত সাহায্য করব। বলার পরে আমার মা আর বোন বলে কি আমি নাকি মানুষের কাছে এটা সেটা বলতাম। তখন আমি বলছি কি আশ্চর্য, এগুলো কোন ধরনের কথা, আমি মানুষকে কি বলবো, আর নিজের বিয়ের কথা আমি নিজে বলবো। তখন আমি একটু একটু বড় হয়, তখন ওই যে বলে মানে মেয়েদের যে একটা সমস্যা হয় সেটা আমার তখন হতে থাকলো। এতই খারাপ আচরণ করে মা আমার সাথে, তখন আমার জিদ হলো মায়ের উপর যে ধুর বাড়িতে থাকবো না, এখন থেকে আমি নিজের মতো নিজে চলবো। আর তখন একসময় আমি করি কি, বাসা থেকে আমি পালিয়ে চলে যাই মাকে না বলা। সেটা আমি গেলাম কোথায়, একজন ভদ্র মহিলা, ওনার ফোন নাম্বার আমার কাছে ছিল, আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার বাসায় চলে গেছি। তখন আমার মানে প্ল্যানটা এমন ছিল যে আমি কাজ করব, কাজ করে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, তারপর আমি বিয়ে করব। আবার মা আমাকে আরেকটা কথা বলতো, সেটা হচ্ছে কি, আমার যে 20,000 টাকা আছে বড় মেয়ের, এই টাকাটা দিয়ে আমি কখনো, তুই আশা করিস না যে তোকে আমি বিয়ে দিব, তুই কখনো জামাইয়ের আশা করিস না আমার কাছে, মানে এই টাকা থেকে আমি তো কখনো তোকে বিয়ে করবো না। কত টাকা এটা? 20,000 টাকা ছিল, এই টাকা দিয়ে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে কার সঙ্গে হয়েছিল, কি করতে আমার সেই ছেলে? খালাতো ভাইয়ের সাথে। কি করতো সেই ছেলে? সিএনজি চালায়। সিএনজি চালাতো? হ্যাঁ। 20,000 টাকা দিয়ে বিয়ে হয়ে গেল? বিয়ে হয়েছে, ওনার অনেকগুলো বাচ্চাও আছে। আচ্ছা, তারপর? তারপরে আমার এক সময় জিদ হলো যে ঠিক আছে আমি তাহলে নিজে পেয়ে নিজে দাঁড়াবো, আমি গার্মেন্টস এর কাজ করব। তখন ভাইয়া আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গ্রামের মানুষ ভাইয়া এমনিতেই বলে যে গার্মেন্টস এর যে মেয়েরা কাজ করে সেই মেয়েরা কখনো ভালো হয় না, ছেলে মেয়েরা একসাথে কাজ করে, এই হয়েছে সে হয়েছে, মেয়েরা 10টা মেয়ে যেভাবে চলে একটা মেয়ে দেখে দেখে সে খারাপই হয়ে যায়, এরকম কিছু একটা বললে তখন আমি বলি যে মেয়েরা মনে হয় সত্যি এমন খারাপ হয়ে যায়, আমি তাহলে মানে গার্মেন্টস কাজ করবো না, আমি ভালো হতে চাই, খারাপ হতে চাই না আমি। তখন আমি বলি যে আমি ভিক্ষা করে খামো, তবু আমি গার্মেন্টস কাজ করবো না।
আমার মনে হলো কি ভাইয়া জানেন, আল্লাহ পাক তখনই আমার এই কথাটা কবুল করে ফেলছে। মানে আমি শত চেষ্টা করি, আমার গার্মেন্টস এর যাওয়াই হয় না। তো এরপর আমি করি কি, যে পাশে আমি যাই, ওই যে বললাম বাড়ি থেকে আমি পালিয়ে গেছি, পালিয়ে সে ঝর্ণান্টির পাশে আমি কাজে যাই। কাজে গেলে ওইখানে আমার ইচ্ছা ছিল যে মাস কানিকের টাকা যদি জমা করি তাহলে আমি ওই টাকাটা দিয়ে গার্মেন্টস এ ভর্তি হয়ে যাব। ওইখানে গিয়ে আপনার মার কাছে ফোন করি যে মা আমি অমুক জায়গায় আছি, আপনি আমার জন্য চিন্তা করেন না। তখন মাও খুব রাগ হয় যে আমার কাছে না বলে গেছিস। তখন আমি একসময় বলি যে বেশি কথা বলেন না, আপনার জ্বালাতনে আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে আসছি। যখন 4-5 মাস হয়, কিছু টাকা জমা হয় আমার, তখন আমাদের বাড়ির অন্য একজন মহিলা আমাকে ফোন করে বলে যে তোর মার খুব অসুখ, আমাদের কিছু টাকা লাগবে, তোর মাকে চিকিৎসা করতে হবে। তখন মার জন্য খুব খারাপ লাগে, আবার টাকাগুলো বাড়িতে মাকে দিয়ে দিই, মা চিকিৎসা হয়। তো টাকাগুলো সব বাড়িতে দিয়ে দেওয়ার পরে একটা মোবাইল কিনি আমি। তখন আমি প্রথম মোবাইল ইউজ করি, একটা চুরি করে, ওই আন্টিকে আমি বলি না। তখন এইভাবে ওইখানে থাকা অবস্থা একটা ছেলের সাথে আমার ফোনে যোগাযোগ হয়, কথা হয়। সে ছেলেটা হচ্ছে আমার যে বড় বোনের জামাইয়ের বাড়ির। ছেলেটার নাম আমি এখানে বলবো না। ওইখানে থাকা অবস্থায় ছেলের সাথে সম্পর্ক হলো, কথা বলতাম। তো একসময় আমার বোন আমাকে আমাকে বলে যে তোর জন্য একটা সম্বন্ধ দেখছিলাম, ছেলেটা খুব ভালো মনে হচ্ছে, তুই এক কাজ কর, বাড়িতে চলে আয়। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তার সাথে মানে দেখা করলাম। তখন ছেলেটাকে দেখে ভাইয়া সত্যি কথা যেটা আমার কাছে ভালো লাগে নাই, সেটা হচ্ছে কি, ছেলেটা আমার সমান। মানে তাকে ছেলে হিসেবে ভালো লাগতো, কিন্তু যখন যদি তাকে আমার নিজের মানুষ হিসেবে নেই তাহলে এটা আমার কাছে ভালো লাগবে, স্বামী হিসেবে ভালো লাগতো না, এরকম কিছু একটা। তখন আমি করলাম কি, তাকে আর কিছু বলি নাই, এইভাবে ইয়ে হয়ে যায়। তখন আমার বোন ওই যে ছেলেটাকে আমার দেখে, তো ছেলেটা আমাকে দেখতে আসে। আমার ইয়ে হলো কি, আমি তো ছোটবেলা থেকে এর পর্যন্ত মানুষের লাথি উষ্টা খাইতে খাইতে এ পর্যন্ত আইছি, আমার আর মানুষের বাসায় কাজ করতে ভালো লাগে না। তো যে ছেলেটা আমাকে দেখতে আসছে তাকে আমার ভালো লাগা লাগবে না, আমাকে পছন্দ হইলেই হয়েছে, তাকে আমি বিয়ে করব। সেটা হচ্ছে কি আমার নিজের সুখের আশায় ভাইয়া। জি। ছেলেটা আমাকে দেখে আমি বুঝলাম ছেলে আমাকে পছন্দ করছে। এর আগে ছেলেটা আমাকে বলছে যে সে নাকি এর আগে একটা বিয়ে করছে, সে মেয়েটার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল, মেয়েটা এই জন্য তাদেরকে ছেড়ে চলে গেছে। বিয়ের পর আমি জানতে পারি সে এর আগে আরো 2টা বিয়ে করছে, দুটোটা বউ তার চলে গেছে। সেটা এক কথায় আমি বুঝাবো যেটা আমি দাম্পত্য জীবনে আমি অসুখী ছিলাম। দাম্পত্য জীবন বলতে আপনি কি ধরনের অসুখের ব্যাপার? দাম্পত্য জীবন তো অনেক কিছু হতে পারে। ওই ছেলে মানে ওনার, এটাকে আমি কি বোঝাবো, সেটা শারীরিক ভাবে অক্ষমতা ছিল, অক্ষম ছিল। জি। ওকে, একটু আমাকে বলবেন ছেলেটা কি কাজ করতো? সে কৃষি কাজ করতো। আপনার সঙ্গে বয়সের পার্থক্য কত ছিল? আমার চেয়ে সে অনেক বয়স্ক, অনেক বয়স ছিল তার। কত বছর বয়সে আপনার বিয়ে হয়ে গেল? 18 কিংবা 19 বছর বয়স হবে। 18 বা 19 বছর বয়স, আপনি তখন সাবালিকা, আর ছেলেটার সাথে আপনার বয়সের পার্থক্য অনেক বেশি। আপনি যেটা বুঝলাম যে ছেলেটার আগে আরো 2টো বউ ছিল, এবং আপনি যেটা বলছেন যে শারীরিক ভাবে সে অক্ষম ছিল। ওকে, তারপর? তো আমি যখন বাসায় ঘরে যাই তখন সে আমাকে বলে, জাহিদ তোমাকে একটা কথা বলবো। আমি বলি, কি বলবেন বলেন। তখন সে আমাকে বললো ওই কথাটা যে আমার তো এরকম একটা সমস্যা আছে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তখন আরেকটা কথা বলি ভাইয়া, তাদের বাড়িতে যখন আমি নতুন বউ হয়ে যাই তখন কিছু মানুষ আমাকে বলে যে এই মেয়েটার এবার পায়ের মধ্যে সিওল দিয়া বান্ধিয়ে রাখে যাতে সে কোনো দিকে না যেতে পারে। তখন আমার একটা সন্দেহ হলো যে এই কথা কেন বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো রাতে বেলা আমার মনটা ভালো ছিল না, ভালো তো ছিল না, এর মধ্যে সে আমাকে এরকম একটা বললো ভাইয়া। তখন আমার এত খারাপ লাগছে যে আমি কি করলাম, আমি সুখের আশায় তাকে বিয়ে করলাম, জীবনে এত কষ্ট পাইছি, যার সাথে বিয়ে হলো সে এরকম, এটা তো আমি তার কাছে আশা করি নাই। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। ওকে, তখন খুব কান্না পায় যে আমি কাকে বিয়ে করলাম। তো যাই হোক, ওর সাথে আমার প্রায় 2 বছরের মতো সংসার কাটাই। ওর জন্য আমি অনেক কষ্ট করি, আমি নিজে তার জন্য অনেক টাকা নষ্ট করি, সে নিজে অনেক টাকা নষ্ট করে। আমার মা তাকে অনেক চিকিৎসা করে, অনেক চেষ্টা করে তাকে ভালো করার জন্য, কিন্তু সে জন্ম থেকে হয়তো এমন ছিল। তো সে কখনো আগের ঘরে কোনো ছেলে মেয়ে ছিল না? কোনো ছেলে মেয়ে ছিল না। এই 2 বছরে আপনাদের কোনো ছেলে মেয়ে এসছে বা কোনো কিছু? না, তেমন কিছু ওর সাথে কখনো ভাইয়া যেটা বলে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় সেটা কখনো ওর সাথে আমার হয় নাই। 2 ইয়ার্স কখনো হয়নি? না। ওকে, তারপরে এক সময় আমি চিন্তা করলাম যে ভাই আমাকে আমার বাবা মা খুব কষ্ট করে বিয়ে দিচ্ছে, দেখেছি চাঁদা উঠে বিয়ে দিচ্ছে, এখন আমি এই সংসারটা কিভাবে ভাঙি। অনেক সময় যখন আমার বাবা মা দেখা গেছে আমাকে একটা চাপ দিল যে তুই কি করবি, তুই এখানে থাকবি নাকি চলে যাবি, তখন আমি করলাম কি যে ঠিক আছে চলে যাবো। আমি তাকে তালাক দিয়ে চলে আসলাম এক সময়। এরপরে আমি একটা বাসায় কাজ করি ভাইয়া, সেটা হচ্ছে কি সে হজ করতো প্রতি বছরে। ওইখান থেকে মানে আমার হাজবেন্ডের সাথে ইয়ে হয়ে যাবার পরে বাড়িতে কয়েক মাস থাকি, তাও বাড়িতে অভাব অনাটার মানে বাবা মা তো আমাকে দেখতে পারতেছে। বাবা কি চলে এসছেন মধ্যে?
হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তো বাবা আসছে। কতদিন পরে আসলো জীবনের প্রথম দেখলেন ওই বাবাকে? যে আমি হারিয়ে গেছি, আমার হারানো বিজ্ঞপ্তি পাইছে উনি রাজশাহী থেকে, তখন আমার বাবা আসছে বাড়িতে। জীবনের প্রথম বাবাকে দেখলেন তখন আপনার বয়স কত? 12 বছর বয়স। 12 বছর বয়সে বাবাকে দেখলেন। বাবাকে জিজ্ঞেস করেনি যার দিন কোথায় ছিল? জিজ্ঞেস করছে, তো কি বলেছে উনি? বলছে যে আমি রাজশাহী ছিলাম, এরকম মানে। উনি কি আরেকটা বিয়ে করেছিল মানে? হ্যাঁ, ওখানে আরেকটা বিয়ে করছিল। আরেকটা সংসার। ওকে, হ্যাঁ, আপনার স্বামীকে আপনি তালাক দিলেন, তালাক দেওয়ার তালাক পরে দেওয়ার পর আপনি আমি- আরেকটা বাসায় কাজ শুরু করলেন। তো আমি আরেকটা বাসায় কাজ করতে যাই, সেটা হচ্ছে ঢাকা ধানমন্ডির কথা বলছি। উনি এত ভদ্র মানুষ ছিল ভাইয়া, ওনাকে সবাই খুব ভয় পাইতো। উনি অনেক কোটিপতি ছিল। কি করতেন উনি? ওনার অনেকগুলো গ্যাস পাম্প আছে। গ্যাস তারপর পাম্প আছে। উনি কি জানি করে সেটা আমি জানি না, মানে অনেক বড় ওকে, বিজনেস Businessman। বিজনেস করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো উনি প্রতি বছরে হজ করতো। তো একদিন ওনাদের বাসায় যার একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম ছিল পপি। মেয়েটাকে আর আমাকে 2টা জামা বানিয়ে দেয়। সেটা হচ্ছে কি আমাদের দুজনের জামা, আমারটা ওর মেয়েটার খুব পছন্দ হয়ে যায়। তখন আমি করলাম কি, জামাটা বানিয়ে আনানোর পর আমি বলি যে ঠিক আছে পপি, দেখতো তোর থেকে আমার জামাটা কত সুন্দর। মানে এটা বললে সে খুব রাইগা যাইতেছে। এমনিতে আমার জামাটা তার পছন্দ, তার ভিতরে আমি তাকে খুব খেপাচ্ছি। তখন আমি করলাম কি, খুব সাজুগুজু করলাম, সাজুগুজু করে মেয়েটাকে আমি ছাদে যাবো, খেপাবো, এরকম কিছু একটা। তখন হইলো কি, ছাদে যাইতেছি, এমন সময় সে ভদ্রলোকটা বাসে চলে আসলো। তখন বিকাল বেলা সবাই ঘুমাচ্ছে। আর এমন সময় এসে লোকটা আমাকে মানে দেখতেছে যে মানে কি ব্যাপারে, তুই এত সাজুগুজু করে কই যেতেছিস? তখন আমি বলি যে ভাইয়া ছাদে। বলে ছাদে যাওয়া দরকার নেই, আমি এক কাপ চা খাবো, আমাকে চা বানিয়ে দাও। আমি বলি মামা আপনি তো চা খান না। বলে আমি কি খাই তুই জানিস না, আমি তো কফি খাই, আমাকে কফি বানিয়ে দেয়। বলার পর ভাইয়া সেও আমার সাথে একটা দুর্বলতার সুযোগ নেয়। ওই ভদ্রলোক মানে যিনি বিজনেস করেন এবং যাকে সবাই সম্মান করে। হ্যাঁ, খুব সম্মান করে। উনি প্রতি বছর হজ করে, এত ভালো ভদ্র মানুষ সে। ওকে, ফাইন। তারপর? তো এক সময় অন্যদিন আবার হয় কি, আমি আমার রুমে ঘুমিয়ে থাকি। আমার একটা অভ্যাস, আমি চিত হয়ে সবসময় ঘুমাই। আর আমাদের বাসে যা একটা মেয়ে ছিল, সে বাথরুমে ছিল, গোসল করতেছে। এমন সময় সেও রুম থেকে বেরিয়ে এসে দেখে যে সে ভদ্রলোকটা আমাদের রুমের ভিতরে, আর আমি ঘুমিয়ে আছি। তখন মেয়েটাকে দেখে সে তাড়াতাড়ি বাইরে হয়ে গেছে। তখন মেয়েটা আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডাকে, বলে এই কি ঘুমিয়ে আছিস, দেখতো আঙ্কেল রুমে ঢুকছে, এরকম। তখন ওইখানেও কিছু আমি কান্নাকাটি করি। ওইখান থেকেও ভাইয়া কোন একটা কারণ দেখে চলে আসি। এরপরে আমি যখন বাড়িতে চলে আসি, একবার আমি বলছি আর কোথাও যাবো না, এবার বাড়িতেই থাকবো। তখন এক সময় হচ্ছে একটা বান্ধবী ছিল আমার, চাঁদপুর ছিল তার বাড়ি। সেই মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। সম্পর্ক হলে এক সময় আমি দেখি যে সে খুব ভালো হয়ে চলতেছে, সুন্দর মন্দ চলতেছে। তখন আমি বলি যে আপু তুই কি করিস রে? বলে আমি নাইট ডিউটি করি, আমার সাথে নাইট ডিউটি করবি? তোর নাইট ডিউটি আছে, ঠিক আছে করবো। তার কথা আমি রাজি হয়ে যাই, যেহেতু আমি খুব ভালো একটা চাকরি পাইতেছি, মানে অন্তত বাসায় কাজ করতে হবে না, মেয়েদের সাথে থাকবো, মেয়েদের সাথে চলবে, তারপর খারাপের কি আছে? কিন্তু আমি বুঝি নাই ভাইয়া যে নাইট ডিউটি সে কিসের কথা বলতেছে। আপনারা হয়তো অনেকেই বুঝেছেন যে নাইট ডিউটি মানেটা আসলে এখানে কি। আমরাও বুঝতে চাই, পরিপূর্ণভাবে বুঝতে চাই, তবে ঠিক রাত 1টার টাইম চেকের পর পর। প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসবো ঠিক রাত 1টায়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। হ্যালো 8920 আজকে একজন গৃহকর্মী আখির জীবনের গল্প উঠে আসছে, যেখানে সমাজের শত শত আখিকে এভাবেই নির্যাতিত হতে হয় প্রতিনিয়ত। দে আর অলসো হিউম্যান বিং। তাদেরকে নিয়ে সভা হয়, তাদেরকে নিয়ে সেমিনার হয়, তাদেরকে নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা অনেক বড় বড় কথা বলেন। তাদের অধিকারের জন্য বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে তারা কাজ করেন। এবং তারপরও আমরা পত্র পত্রিকার পাতায় বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন সেই একই চিত্র দেখে থাকি। কারা করছেন এই কাজগুলো? কোন ইউনিভার্সিটি টিচার, সবচেয়ে এলাকার সম্ভ্রান্ত ব্যবসায়ী, কিংবা একেবারে সমাজের সাধারণ একজন মানুষ, কিংবা আমরা বলতে পারি যে আজকে আখির মতো করে যে ঘটনাগুলো উঠে আসলো, একেবারেই বখাটে একটা ছেলে। যারা করছেন, যেভাবে অত্যাচারিত হচ্ছে, এই যে আখির মতো সাধারণ মানুষগুলো, গৃহকর্মী যারা ভাগ্যের নিদারুণ পরিহাসে, যাদের সম্ভাবনা থাকে ছোটবেলায় লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে, সেই মানুষগুলো শুধুমাত্র দুবেলা দুমুঠো অন্ন, নিজের পেটের ভাত জোগাড় করবার জন্য এই যে নিজের শরীরটাকে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন, তাদেরকে নিয়েই বড় বড় কথা বলেন এই সমাজে সুশীল সমাজের প্রতিনিধিরা। কিন্তু অবস্থার পরিবর্তন কি হচ্ছে? দ্য বিগ কোশ্চেন মার্ক। আমরা ফিরে আসতে চাই রাত। ওকে, আকি ফিরি। তারপরে আপনার কাছে বলছিল যে আমি নাইট ডিউটি করি। হ্যাঁ, আপনার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল। তারপর কি হলো? তারপরে আপুটা আমাকে বললো যে তুই করবি আমার সাথে নাইট ডিউটি? তারপরে আমি বলছি হ্যাঁ করবো। তখন তার সাথে রাজি হয়েছে, তার সাথে কাজ করতে যাবো। তো এক সময় আমি বুঝতে পারলাম যে আসলে সে কোন নাইট ডিউটির কথা বলে। কিভাবে বুঝলেন? সেটা হচ্ছে কি, সে আমাকে পার্লারে নিয়ে গেল, পার্লারে নিয়ে গিয়ে সে আমাকে খুব সুন্দর করে সাজালো। Okay. সাজিয়া বললো যে, তারপর আরেকটা হচ্ছে কি, আমি যে ড্রেস গুলো পরতাম সেগুলো আমি খুব নর্মালি ড্রেস পরতাম, মানে এমন কোন ড্রেস পরতাম না, খুব নর্মাল ড্রেস পরতাম। আর সে ওদিন করলো কি, আমাকে তার একটা ড্রেস পরতে দিল।
তো তার ড্রেসটা পরে আমি গেলাম এবং সে পার্লারে আমাকে অনেক সুন্দর করে সাজাইলে সে আমাকে নিয়ে যায় একটা যেখানে মেয়েরা কাজ করে ওখানে নিয়ে যায়। নিয়ে গেলে তো যখন যাচ্ছি তখন আমি বুঝতে পারলাম, সে আমাকে তখন বলছে আরেকটা বিষয়, এর আগে বলি, সে আমাকে কিছু পার্লার থেকে বাসায় এসে যখন যাব তখন সে আমাকে কিছু ছবি দেখাইলো। ছবিটা হচ্ছে কি, যেমন খারাপ খারাপ অনেকগুলো ছবি আছে, ওই সব কিছু ছবি দেখাইছে। ছবি দেখানোর পর ও আমাকে কিছু বুদ্ধি শিখাইলো। সে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি এখন বিশ্বাস করি যে আসলে শয়তান না বুদ্ধি সেগুলা মাথায় আসলে খুব তাড়াতাড়ি কাজ করে। তো আমি তখন বুঝলাম যে হ্যাঁ, ও যা বলতেছে তা তো ঠিকই। জীবনে কি পেয়েছি, কোনো স্বাদ আল্লাহ তো কিছুই পুরা করতে পারি নাই। তো ঠিক আছে, এখন থেকে কারো কথা শুনবো না, এখন থেকে সত্যি আমি নিজেই খারাপ হয়ে যাব, খারাপ পথে চলবো। ও যে পথে চল আমি সে পথে চলবো। এই বুদ্ধিগুলো আপনাকে দিল? হ্যাঁ, সে আমাকে এরকম বুদ্ধি দিল। তখন আমি বললাম যে তাহলে ভালো থাকতে পারবো, ভালো খাইতে পারবো, এরকম কিছু বুঝালো। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে করব। তখন আমি একটা জিনিস ও আমাকে বোঝালো যে এই চাঁদপুরে যদি কেউ এরকম কোনো কাজ করতে আসে তাহলে সে একটা আমাদের এই চাঁদপুরে একটা সিনিয়র ভাই আছে, সে সিনিয়র ভাইয়ের কাছে আগে যেতে হবে, ওর সাথে আগে কাজ করতে হবে, তারপরে অন্য কারোর সাথে। এটা সে আমাকে বুঝালো। আবার এটাও বলছে যে ওই ভাইয়ের মনটা খুব ভালো, ভাইয়াকে যদি কাজ করার পরে যদি ভাইয়াকে কেউ ভালোভাবে বলে কিছু টাকা দেওয়ার জন্য তাহলে ভাইয়াটা দিবে, ভাইয়াটার মনটা খুব নরম। তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে। আর ও আমার সাথে আরেকটা কন্ট্যাক্ট করে, সেটা হচ্ছে ও আমাকে দেখা গেছে কেউ তার কাছে ফোন করবে, ফোন করলে সে আমাকে পাঠাইলে সেখান থেকে ওকে আমার টাকা দিতে হবে। তো এরকম কিছু একটা বলেও আমাকে নেয়, সেখানে নিয়ে গিয়ে সে আমাকে ওই ভাইয়াটার কাছে দেয়। ভাইয়াটার সাথে আমার কাজ করতে হবে, কাজ করলে এরপর করবে। তো দেখা গেছে সেখানে আমি গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়ি, সেটা আমি কখনো ভাবি না যে তার পরিবেশটা এমন। আমি প্রথম ভাবছিলাম ভাইয়া, যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমি যার সাথে কাজটা করব শুধু একমাত্র সে জানবে আর আমি জানবো, আর কেউ জানবে না, এরকম আমি ভাবছিলাম। কিন্তু যখন আমি গিয়ে দেখলাম যে এমন অবস্থা, ওখানে কাজ করতে হলে এমন ভাবে করতে হবে সেটা সবার সামনে সবাই জানবে, এরকম আমি ভাবতে পারি। সবার সামনে ওখানে কিরকম লোকজন ছিল? অনেক লোকজন ছিল, আর যেখানে করা হয় সেখানে আলাদাই করা হয়, কিন্তু দেখা যাচ্ছে সবার সামনে থেকে আমাকে ভাইয়াটা হাতে ধরে নিয়ে যায়। তখন আমি খুব কান্না করি যে না আমি এটা করবো না। তখন আমার হলো যে আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না, কি করছি আমি, আখি এতই খারাপ হয়ে যাচ্ছি, টাকার জন্য আমি এত খারাপ কাজ করতে পারি, এরকম কিছু একটা আমার ভিতরে ফিল হলো। তখন আমি একটা ভয় হলো যে আল্লাহ আমাকে তো মরতে হবে, আমি এত খারাপ পথে কেন যাচ্ছি। আর আমি গরিব ঘরের মেয়ে, সেটাও ঠিক, একটা চাকরি দরকার, কিন্তু এমন তো ইমার্জেন্সি আমার কোনো টাকার দরকার না, তাহলে আমি এই কাজটা এখন কেন করতেছি। এটা আমার একটা ভয় হলো যে আমি, আল্লাহ পাক তো আমাকে ছাড়বে না, আমি যখন মরবো আল্লাহ পাক এর জন্য আমাকে কঠিন শাস্তি দিবে। তখন যখন ওখানে যাই কাজে, আমি এইগুলোই ফিল করতেছি মনে মনে। আর ভাইয়াটা তার প্রস্তুতি নিতেছে আমার সাথে এগুলা করার জন্য। এরপরে আমি করলাম কি, ভাইয়াটাকে অনেক কাকতি মিনতি করে বলি যে ভাইয়া প্লিজ আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার সাথে এরকম করেন না, আমি সব আগে কখনো করি নাই, আমি এই মেয়েটার সাথে চলতেছি, মেয়েটা হঠাৎ করে আমি এখানে নিয়ে, তবে যখন আমি আসতেছি তখন মেয়েটা আমাকে বলছেন এর আগে ও আমাকে এরকম কিছু করতে হবে এটা বলে নাই। তখন সে আমাকে বলে তুই তো ইচ্ছে করে আসছস, আচ্ছা ঠিক আছে, তো আসতে আমার সাথে কাজ করতে হবে, আর আমার সাথে কাজ না করলে তুই চাঁদপুর কাজ করতেই পারবি না, তোকে সব কাজ করতে দেওয়া হবে না, এরকম কিছু একটা বললে আমি খুব কান্না করি। কান্না করলেও সে আমাকে ছাড়ে না, সে আমাকে অনেক মারে, তার সাথে আমার কাজটা করতে হবে, না করলে সে আমাকে এখান থেকে যাইতে দেবে না। তখন এক সময় সে আমাকে বলে যে তোকে আমি এখান থেকে মাইরা তারপরে যায় করে করবো, কিন্তু আমার সাথে কাজটা করতে হবে। তখন খুব করার পরে দেখা গেল আমি এক সময় তার সাথে একটা মিথ্যে বলি, সেটা হচ্ছে আমি বলি যে ভাইয়া প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না, আমার একটা বাচ্চা আছে ভাইয়া, আমার বাচ্চাটার খুব অসুখ, সেজন্য আমি বাচ্চাটার চিকিৎসার জন্য আমার কিছু টাকা দরকার ছিল, এর জন্য আমি এখানে আসছি, আমি কি খারাপ কাজের জন্য আসছি, কিন্তু বিপদে পড়ে আসছে ভাইয়া, আপনি প্লিজ আপনি আমার সাথে কাজটা করেন না, আমার মেয়েটাকে আমাকে বাঁচার জন্য একটু দেন। ভাইয়াকে বললে তারপর দেখা যাচ্ছে সে অনেক জোর করার পরেও আমি তাকে দেই না। সে আমাকে একটা কথা বলে যে তুই যেখানে আসছস তোকে কাজ না করে যাই দিব না। তারপরও আমি পায়ে পড়ে খুব কাকতি মিনতি করে কান্না করার পরে সে এক সময় মনে মনে ভাবে যে আচ্ছা ঠিক আছে তুই যখন চাচ্ছিস না, আচ্ছা ঠিক আছে। তখন সে করলো কি, আমাকে রাইখা টয়লেটে গেলে সে কিছুক্ষণ পরে আসে, আইসাতে আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোর কথাগুলো বলতো, তুই কেন করতে চাচ্ছিস না। তখন আমি মিথ্যে গলা বললাম যে ভাইয়া জীবনে আমার কেউ নেই ভাইয়া, আমার একটা বাচ্চা আছে শুধু, আসলে আমার ভাইয়া কোনো বাচ্চা ছিল না, সেটা আমি তাকে মিথ্যে বলছি নিজেকে বাঁচার জন্য। মিথ্যে গলা যখন বলি তখন আমাকে ছাইরা দেয়, ছাইরা দিয়ে সে আমাকে করলো কি
কিছু টাকা দিয়ে দিল, সেটা হচ্ছে 5,000 টাকা দেয়। 5,000 টাকা দিলে আমি ওই টাকাগুলো দিয়ে কিছু টাকা ঘরে দেই আর কিছু টাকা আমি নিজে খরচ করি। সেটা হচ্ছে সেই টাকাগুলো আমি সেলের কাজ শিখি। তো ওখান থেকে চলে আসি ভাইয়া। আর ওখানে হচ্ছে কি আমি যখন চলে আসি ওই মেয়েটার সাথে, মেয়েটা আমাকে জিজ্ঞেস করে যে কিরে তোর কাজ হইলো? তাই আমি বলি হ্যাঁ হয়েছে। মেয়েটাকে আমি মিথ্যে বলি, বান্ধবীকে মিথ্যে বলি। এর জন্য সে যে আমার সাথে কন্ট্যাক্ট করছে তাকে এখন টাকা দিতে হবে। তখন ওর সাথে আমার 500 টাকা কন্ট্যাক্ট হয় যে 500 টাকা দিব, ওইখানে যাইতে হবে, গেলে ওকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলো তাহলে সে তোকে অনেক টাকা দিবে। এরকম কিছু একটা, ওর ভালো একটা মন আছে, সেজন্য সে দুর্বলতার সুযোগটা আমি নিয়ে তার সাথে মিথ্যে বলে এরকম কিছু একটা বলি, তারপর সে আমাকে ছাড়া দেয়। কাজটা সে আমাকে আর করে নাই। তো বান্ধবীকে যখন আমি ইচ্ছে করলে তাকে সত্যটা বলতে পারতাম, কিন্তু তাকে যে টাকা দিতে হবে এই জন্য আমি তাকে মিথ্যেও বলি। ওখান থেকে চলে আসি। চলে আসার পরে বাড়িতে থাকি আর কিছুদিন থাকলে আমার ভাইয়ের একটা বন্ধু আসেন। তো বন্ধুটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সেটা হচ্ছে আমার ভাইয়া ওর সাথে খুব উঠা বসা করে, সে রাজনীতি করতো, ওর সাথে খারাপ কাজে ও জড়ে যায় আমার ভাইয়া। তো একসময় দেখা যাচ্ছে কোন একটা কারণে আমার ভাইকে পুলিশে ধরে নিয়ে যায়। পুলিশে ধরে নিয়ে গেলে সেখানে কিছু কাজে জড়িত থাকে সেই ছেলেটার সাথে আমি মানে বন্ধুত্ব করলাম ইচ্ছে করে, যাতে সে আমার ভাইয়ের কোনো ক্ষতি না করে। আমার ভাইয়ের ও যে কাজে জড়িত ছিল সে মধ্যে আমার ভাইয়ের তার নামটা বলে দিচ্ছে, যে আমার ভাই যখন পুলিশে ধরলে জিজ্ঞেস করে যে তোর সাথে এইসব কাজে কে কে জড়িত ছিল, তখন সে সবার নাম বলে দিলে তখন সেই ছেলেটা বলে যে তুই যখন আমার নামই বলছিস আমি তো তোকে এমনি ছাড়বো না। মানে এরকম গেছে একটা জিদ করে আমার ভাইয়ের উপর। তখন এই কথাটা সে আমাকে বললে আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক করি, যাতে সে মানে আমার ভাইয়ের সাথে এমন মানে কোনো আচরণ না করে, আমার ভাইয়ের কোনো ক্ষতি না করে, সেজন্য ইচ্ছে করে তার সাথে আমি বন্ধুত্বের সম্পর্কটা করি। তারপরে একসময় তার মায়ায় পড়ে যাই ভাইয়া, যেটা হচ্ছে সে আগে একটা মেয়েকে ভালোবাসতো, সে মেয়েটাকে ভালোবেসে সে মানে অনেক কষ্ট পায়। তো কষ্ট পাওয়ার জন্য সে দুঃখগুলো আমার কাছে শেয়ার করলে দেখা গেল যে আমিও তো এখন তার মায়ায় পড়ে যাই, তাকে ভালোবেসার সময় দেখা গেছে তার সাথে আমার এভাবে সম্পর্কটা যায় অনেকদিন। তো এক সময় তার সাথে আমার ফিজিক্যালি সমস্যাটা মানে হয়, কাজটা সে আমাদের বাড়িতে আসলে তার সাথে আমার এই কাজটা হলে তখন আমি মানে হয়ে যাই, যেটা আমার পেটে বাচ্চা চলে আসে, একটা হয়, সে আমার কোনো পদ্ধতি নেয় না। তখন আমি যখন তাকে মানে পাচ্ছি না, তখন সে টোটালি একবারে আমার মানে এই কাজটা হওয়ার পর সে আমার সাথে মানে ইয়ে করা ছেড়ে দিচ্ছে, মানে কথাবার্তা বলা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর দেখা গেল যে যখন আমি তার ইয়েটা পাচ্ছি না, মানে তার কাছ থেকে আর কোনো ফোন পাচ্ছি না বা ইয়ে পাচ্ছি না, তখন আমি নিজেকে ইয়ে করি। তখন আমি তার কাছে অনেকবার ফোন করি, সে আমার ফোন রিসিভ করে না, বা সে আমাকে মানে খুব ইয়ে করতেছে, মানে এড়িয়ে যাচ্ছে। তারপরে ভাইয়া যখন ওর কাছ থেকে ভাই আমি ছাকাগুলা খাই, মানে এইভাবে দিনের পর দিন ভাইয়া, যখন আমি প্রত্যেকটা মানুষের কাছে যখন আমি এভাবে আমি ইয়া পাইতেছি, কারোর কাছে সুখ পাইতেছি। প্রেগনেন্ট হওয়ার পরে আপনি কি করলেন? প্রেগনেন্ট হওয়ার পর আমি তাকে জানাই যে তোমার তো এরকম আমার বাচ্চা পেটে, এখন কি করবা? সে বলে আমার কি, তো বাচ্চা পেটে তো আমি কি করবো? তখন বলে তুমি আমাকে বিয়ে করবে বলে ছলনা দিয়া মানে তুমি আমাকে এমন করলা, এখন তুমি বলতেছো তোমার কি, মানে তুমি এটা কি বলতে চাচ্ছ? ও আমাকে এই সম্পর্ক কিছু চায় না, মানে ওর কাজ শেষ, এখন ও নিজেও মানে চলে যাচ্ছে, এখন আর ও আমাকে চিনে না মনে যেন এমন। তারপর আমি যখন এভাবে চারদিক থেকে মানে এভাবে মানে ধোকাগুলা খাইতেছি, তারপর একসময় আমার নিজের খুব জিদ হয় নিজের উপরে, যে আমি এখন থেকে খারাপ হয়ে যাব, খারাপ কাজ করব, খারাপ পথে চলে যাব। এরকম ভাবে তখন আমি করি কি, একটা ছেলের সাথে, সেটার নাম আমি বলবো না, একজন ভদ্রলোকের সাথে আমার এই কাজটা হয়। সেটা আমি নিজে জিদ করার পরে দেখা গেল তখন এরকম একটা হয়। তো কেন করেন, মানে এই কাজটা করার পরে কি আপনি টাকা পয়সা পান? হ্যাঁ, টাকা পয়সা কিছু দিচ্ছে আমাকে। তো যখন এই লোকের সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আমাদের এলাকার, তো ওনার সাথে মানে জিদ করে এটা করি, যে মানে আমি যখন চারদিকে ভাবে ধোকা খাইতেছি। ওকে ফাইন, আপনি এটা করে কিছু টাকা পয়সা পান, তারপর কি হলো? কিছু টাকা পয়সা যখন পাইলাম, তারপরে দেখা গেল এক সময় ভাইয়া আমি ইয়া করি, যেটা হচ্ছে আমি এখন যে ভাবির কাছে থাকি, এই ভাবির কাছে যখন আমি থাকি, সে ভাবিটা হচ্ছে এমন মানে উনি খুব তাবলিগে যায়, তাবলিগ করে, উনি খুব ভালো মানুষ। তারপরে হলো কি, উনি সবসময় তাবলিগে যাইতো, একসময় আমাকে বলে যে এই তুই যাইতে পারস না আমার সাথে, চল যাবি। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, গেলাম। তারপর দেখা গেছে আমি ভাইয়া প্রথম যেদিন আমি তালিমে যাই, সেই দিন আমি তাবলিগের আপারা এমন কিছু কথা বলে ভাইয়া, বিশ্বাস করবেন, সেটা হচ্ছে এমন কিছু কথা সেখানে বলে, আমার মনে হলো কি ভাইয়া সেই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলতেছে, আর আমার মনে হলো কি ভাইয়া সে আমাকে বলতেছে, আমার এটাই ফিল হলো যে আমাকে বলতেছে, মনে হয় যেন। কি বললো আপনাকে? যেমন
অনেক বড় করে ঘটনাটা তারা বলে, যেটা হচ্ছে মানে জিনা কাজ করলে যে কি হয়, মানে ইয়া হয়, তার পাপের শাস্তি গুলা কিরকম ভাবে হবে, মানে ভয়াবহ। যখন এভাবে বলে তখন আমি করি কি, এভাবে মানে ইয়া করি যে হায় আল্লাহ, তখন এরা যখন এভাবে বলছে পাপের কাজের যে শাস্তি কি, তাহলে আমি কি করতেছি, আমি কোন পথে যাচ্ছি, খুব ভয় হলো না? মানে ওরা যেটা বলছিল যে এই ধরনের জিনিস হলে একটা ভীষণ রকমের শাস্তি হয়, তখন আলটিমেটলি আপনার ভিতরে এক ধরনের বোধোদয় কাজ করলো যে না, আমি তো ইচ্ছা করে এটা করছি, নিজের যেতে পড়ে আপনি এখন এই লাইনে চলে আসছি, টাকা পয়সা রোজগার করছি, তখন আপনার ভেতরে নিজের জায়গাটাতে খারাপ লাগলো যে হায় আল্লাহ, আমি তো এই ধরনের কাজ করছি। সেটাই বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, তারপর সেটা হচ্ছে ভাইয়া তারা এইভাবে বলে, যেটা হচ্ছে এই মুহূর্তে যদি কেউ খারাপ কাজে মানে ইয়া হয়, তাহলে মানে মাথা দিয়া যদি কেউ চিন্তা করে যে তুমি খারাপ কাজে যাবে, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে পাগল বানিয়ে দিতে পারে। অথবা তুমি যদি চিন্তা করো যে যে পথে তুমি পা বাড়াচ্ছ, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে পঙ্গু বানিয়ে দিতে পারে। যে হাতে তুমি খারাপ কাজ করবে, সে হাতটা আল্লাহ তোমার পঙ্গু করে দিতে পারে। মানে এরকম ভাবে যখন বলে ভাইয়া, তখন আমার ভিতরে ফিল হলো যে আমিও তো এসব কাজে জড়িয়ে যাচ্ছি, হায় আল্লাহ, তাহলে আমি কোন পথে যাচ্ছি, এখন আমি কি করব? তখন ভাইয়া আমি সবকিছু ছাড়া দিয়ে আমি ভালো হতে চাচ্ছি। আর আরেকটা হচ্ছে কি ভাইয়া, মানে ভালো তো হতে চাচ্ছি, ভালো এখন হয়েও গেছে ভাই, এখন আর আমি খারাপ কাজ করিও না, খারাপ পথে যাইও না। সেটা হচ্ছে এজন্য আমাকে আমার এই ভাবি অনেকটা পরিবর্তন করেছে। আমি ভাইয়া অন্যান্য বাসায় যখন কাজ করি, তখন দেখা গেল কি অন্য বাসায় আমি নামাজ পড়তে পারি না ঠিক মতো, কিন্তু দেখা গেল এইখানে যখন আমি এইভাবে মানে দেখা যাচ্ছে আমি একটা কাজ করতেছি, ভাবি এসে আমাকে বলে যে আখি তুই কি কি কাজ করতেছিস, তখন আমি বলি যে ভাবি আমি এই কাজটা করতেছি, তখন ভাবি বলবে যে দে তোর কাজটা আমি করি, তুই গিয়া নামাজ পড়ে আয়, এরকম কিছু একটা বলে ভাবি আমাকে অনেক সময় দেয়। তো এই জিনিসগুলো ভাবির আমার কাছে খুব ভালো লাগে। একটা বিষয় হচ্ছে ভাবি আসলে আমাকে ভালো পথে আনার একটা ইয়া, না হলে আমি আগে হয়তো আজকে জিদ করে অনেক খারাপ হয়ে যেতাম ভাইয়া। আমি হয়তো আজকে এখানে সংক্ষিপ্ত করে বলছি যেহেতু সময় খুব কম, সেজন্য। আর আমি বলবো যে মানে কি বলবো ভাইয়া, আমি এখন মানে সত্যি ভালো হতে চাচ্ছি, কিন্তু ভালো হবার সুযোগটা ভাইয়া চারপাশের মানুষ আমাকে দিচ্ছে না। আপনি এখন কি করে সময়, আপনার টাকা পয়সা রোজগার বা দিন চলে কিভাবে এখন? আমি বাসায় কাজ করি ভাইয়া। লিসেনারদেরকে আমি বলতে চাই যে আমার মতো অনেক আঁখি এই সমাজে যারা জিদ করে তারা খারাপ পথে চলে যাচ্ছে, সেই লিসেনারদেরকে আমি বলবো তারা জিদ করে যেন মানে কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। তোমরা প্লিজ ভালো হয়ে যাও, আমার মতো আঁখির মতো খারাপ কাজ। আপনি যে গার্মেন্টস সম্পর্কে যেটা বলছিলেন, আপনার গার্মেন্টস এর অভিজ্ঞতার কথা একটু জানি, যে গার্মেন্টস নিয়ে যে ব্যাপারটা, যে অনুভূতিটা আপনার মধ্যে ছিল, আপনি এরপরে গার্মেন্টস এ কাজ করার কোনো চেষ্টা করেছেন বা এখনো করেন? এখনো আমি মানে চেষ্টা করছিলাম এই বাসায় আসার পরে, কিন্তু এ বাসায় আসার পরে দেখছি এ বাসায় আসার আমার একটা ইচ্ছা ছিল এই জন্য যে এ বাসায় কাজ করে কিছু টাকা পয়সা হলে এই টাকা পয়সা গুলো নিয়ে আমি গার্মেন্টস এ চলে যাব, গার্মেন্টস এ চাকরি করবো, আমার একটা ইয়ে করি। কিন্তু কেন যেন ভাই আমার গার্মেন্টস আমার যাওয়াই হয় না। সবকিছু ছেড়ে দিয়ে আমি এখন মানে তাবলিগ করি। আমি এখন রাইট নাও আপনি আমাকে শুধু একটা জিনিস বলেন আখি, আপনি এক্সিস্টিং যে বাসাটাতে আছেন সেই বাসার সমস্ত সত্য কি আপনি পারবেন লিসনারদের সামনে তুলে ধরতে? পারবেন না। দ্য বিগ কোশ্চেন ইজ দ্যাট রাইট নাও একটা বাসাতে কাজ করে, সেই বাসা ও রুটি রুজির ব্যবস্থা করে। ওই বাসাটা নিয়ে আমি ওকে বলার জন্য অনেকবার বলেছিলাম, বাট ও বলবে না। সেই বাসার সমস্ত সত্য আমাদের সামনে আনা সম্ভব নয়, কারণ সেই বাসার গৃহকর্ত্রী কিংবা গৃহকর্তা যারা আছেন তারা শুনছেন, তাদের কোনো জিনিস হয়তো মনোভূত হবে বা কোনো কিছু হবে না, বা রিয়েল সত্যটাকে তারা হয়তো ভাবে নিতে পারবেন না। আমি শুধু একটা কথা বলতে চাই শেষের দিকে এসে, এটাই হচ্ছে একজন গৃহকর্মীর জীবন বাংলাদেশের সমাজে। এর বাইরে হয়তো অসাম কোনো ঘটনা থাকে, অসাম কোনো গল্প থাকে যে একজন গৃহকর্মী যে হয়তো অনেক ভালো একজন মানুষের সান্নিধ্যে এসে নিজের জীবনটাকেই পাল্টে ফেলেছেন, সেই মানুষটিকে হয়তো দেবতার মতো সম্মান করেন। আর এই যে মানুষ আজকে যে আখিকে আমরা পেলাম, সেই আখির গল্প, সেই আখির জীবনের গল্প আমরা সমাজের হর হামেশাই শুনি। একজন মেয়ে হয়ে জন্ম নেয়ার পরে একজন গৃহকর্মী হলে সেক্সুয়াল ভায়োলেন্স থেকে শুরু করে শারীরিক নির্যাতন থেকে শুরু করে জীবন মানে যে কতটা দুর্বিষহ অনুভূতি, সেটাকে নতুন করে বলার আর কোনো জায়গা নেই। আমার শেষ দিকে প্রশ্নটা হচ্ছে, একটা মানুষ একটা অনেক বড় সম্ভাবনা। একজন মানুষ একজন বিজ্ঞানী হয়, একজন মানুষ একজন ডাক্তার হয়, একজন মানুষ একজন ভালো খেলোয়াড় হয়, একজন মানুষ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, একজন মানুষ খুব ভালো বক্তা হন, খুব ভালো ইন্সপিরেশনাল থট নিয়ে সমাজে বসবাস করেন, খুব ভালো
সুশীল সমাজের প্রতিনিধি হন, একজন মানুষই এটা হন। এই যে আখি যে সমাজ থেকে ঝরে গেল বা সমাজ থেকে ঝরে যাওয়ার জন্য আমরা যারা বাধ্য করলাম, তারা একবারও কি ভেবে দেখতে পারি যে আখিদেরকে যদি এগিয়ে নেই তাহলে আমাদের পরিবারটা এগিয়ে যাবে, আমাদের সমাজটা এগিয়ে যাবে, আমাদের দেশটা এগিয়ে যাবে। একবারও কি মানুষ হিসেবে চিন্তা করার জায়গাটা কি আমাদের ভিতরে আছে যে এই যে আখি, সেই আখিকে যদি সত্যিকার অর্থেই পরিবারের একজন সদস্য হিসেবে বড় করা যেত তাহলে আখির কাছ থেকে অনেক বড় কিছু পাওয়া যেত। এই চিন্তার জায়গাটিতে আমাদের পরিবর্তন আনাটা জরুরি। আমরা এখানে যে আখিকে তুলে ধরেছি, আমরা বিলিভ করি যারা শুনেছেন তাদের মধ্যে অনেক আখি আজকে নিজের জীবনের গল্পের সাথে আখির মিল খুঁজে পেয়েছেন। আজকে যারা আখিকে শুনলেন, আমাদের শ্রোতাদেরকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, হ্যালো 8920 শ্রোতা যারা মনে প্রাণে হ্যালো 8920 ভালোবাসেন, তারা খারাপ কাজ করতে পারেন না। তারপরেও আমি বলতে চাই তাদের মধ্যেই হয়তো বা কেউ একজন লুকিয়ে আছেন বা কেউ লুকিয়ে আছেন যারা এরকম আখির সাথে প্রতিনিয়ত অন্যায় আচরণ করছেন। একবার একটু ভেবে দেখবেন কি এরাও মানুষ, এদেরও ভালো মন্দের অনুভূতি আছে, এরাও কষ্ট পেলে কাঁদে, এদেরও ক্ষুধা পায়, এবং এরা যদি সম্ভাবনার দুয়ারে দাঁড়াতে পারত, একটা ভালো কাজ করে দেখুন না। একজন মানুষকে প্রতিপালন করার জন্য, একজন মানুষকে সুস্থ করে বাঁচার জন্য একটু পরিবেশ দিয়ে দেখুন না। আপনি যে অন্যায় আচরণ করে তাদের কাছ থেকে যে সুখানুভূতিটা নেওয়ার চেষ্টা করছেন, সেই ভালো কাজটা করে সেই যে সুখানুভূতি, সেই সুখানুভূতি তো এর চাইতে কয়েক হাজার গুণ বড়। আপনি একটু চেষ্টা করে দেখুন না। আখিকে নিয়ে জীবনের কোনো পরামর্শ আমি দিতে চাই না। আখির মধ্যে ভালো বোধ আছে। ওর জায়গা থেকে তাবলিগে গিয়েছে, তাবলিগ নিয়ে বলেছে, যখন ওকে এ ধরনের জেনার কথা বলা হচ্ছিল, এই ধরনের কথা বলা হচ্ছিল, তখন ওর ভেতরটা এফোর্ড ওপর হয়ে গিয়েছে, হায় হায় আমি কি করছি। ও ভালোভাবে বাঁচতে চেয়েছে, প্রতিনিয়ত ওর ভিতরে বিবেক আছে, কিন্তু সমাজ ওকে দিচ্ছে না, পরিবার ওকে দিচ্ছে না, চারপাশটা ওকে দিচ্ছে না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? এই আমি কিবরিয়া থেকে শুরু করে যারা আজকে শুনলেন এখানে, তাদের প্রত্যেককে বদলাতে হবে। আমরা আর কিছু না পারি। একটা কথা আছে না যে জীবে দয়া করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। আপনার চারপাশের মানুষের প্রতি শ্রদ্ধা দেখান, তাহলে দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যাবে, সৃষ্টিকর্তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে।